আজকে আমরা এসএলএসটি ইন্টারভিউ প্রিপারেশনের একেবারে ক্লাস শুরু করে দেব। তো প্রথমত আমাদের খুব ভালো করে একটা বিষয় বুঝে নিতে হবে যে এখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ হচ্ছে না, এখানে 10+10 দুটো আলাদা আলাদা সেকশন রয়েছে এবং এই যে 10 নাম্বার যেটা ডেমনস্ট্রেশন আপনাকে ইন্টারভিউ বোর্ডের সামনে পড়িয়ে দেখাতে হবে। যে কোনো টপিক হয় তারা আপনার উপর ছেড়ে দেবেন, নয়তো তারা নিজেরাই কোনো টপিক বলতে পারেন যে এই টপিকটা একটু পড়িয়ে দেখান। তো প্রিপারেশন দুভাবেই রাখতে হবে যাতে করে আপনাকে যে কোনো টপিক দিলে আপনি পড়াতে পারেন। যে কোনো টপিক মানে 9 to 12 যে কোনো টপিক আপনি পড়াতে পারেন, সেভাবেই আপনাকে প্রিপারেশনটা রাখতে হবে। এবং বাকি যে 10 নাম্বার রয়েছে, যেটাকে আমরা ইন্টারভিউ নর্মাল ইন্টারভিউ বলি, সেখানে কিন্তু শুধুমাত্র সাবজেক্ট থেকে আপনাকে প্রশ্ন করা হবে না। সাবজেক্ট থেকে প্রশ্ন হবে, তার সাথে সাথে বিএড এর বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন হবে এবং তার সাথে সাথে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ইস্যু যেগুলো চলছে এবং এডুকেশন রিলেটেড যাবতীয় যা খুশি প্রশ্ন সাধারণ ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন করা হয় সেই সমস্ত জায়গা থেকে যে কোনো প্রশ্ন আপনাকে করা হতে পারে। তো এই যে দুটো আলাদা আলাদা প্রিপারেশন, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন, ভাবলেই বুঝতে পারবেন আপনারা যে এতদিন যে পড়াশোনা করে এসেছেন সেটা মাত্র 10 to 15% ওভারঅল আমরা যদি হিসাবটা করি আপনার সাবজেক্টটা সেইটুকুই। বাকিটুকু আপনাকে কিন্তু প্রিপারেশন রীতিমতো, মানে এখানে প্রিপারেশন মানে এখানে তো আর এমসিকিউ বেশ পড়া নয়, আপনাকে রীতিমতো এক্সপ্লেন করতে হবে সবকিছু। তো ডিটেলে আপনাকে সেভাবে প্রিপারেশনটা কিন্তু নিতে হবে। তো সাবজেক্ট যেমন ছিল সেভাবে পড়া হবে, তার সাথে সাথে বিএড এর বা এডুকেশন বা পেডাগজির যে রিলেটেড বিষয় সেগুলো পড়ানো হবে এবং তার সাথে সাথে এই কারেন্ট ইস্যু এবং কারেন্ট ইস্যুর সাথে সাথে ক্লাসরুম রিলেটেড যাবতীয় বিষয় বা শিক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় যেগুলো প্রয়োজন সেগুলো, এবং তার সাথে সাথে একেবারে চ্যাপ্টার ধরে ধরে ডেমনস্ট্রেশন কিভাবে দেবেন সেটা কিন্তু আপনাকে করানো হবে। এখানে জাস্ট আমি বলে দিচ্ছি কিভাবে শুরুটা করবেন। দেখুন, এখানে যেমন বলা হয় কোনো একটা ব্যক্তি, তার ব্যক্তিত্ব সম্পর্কে আমরা ধারণা কিভাবে করি না, আমাদের যে ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু লাস্ট ইমপ্রেশন থাকে। অর্থাৎ আপনাকে যখনই কোনো একটা বিষয় পড়াতে দেওয়া হবে আপনি শুরুটা এমনভাবে করবেন যাতে করে সেখানেই পরীক্ষকরা ইমপ্রেস হয়ে যান এবং সেখানে আপনাকে কিছু স্কিল দেখাতে হবে। যেমন ধরুন, আপনাকে সামনে তো বোর্ড থাকবে, ঠিক আছে? লাস্ট যে ইন্টারভিউটা হয়েছিল কমিশনের বিল্ডিং এর একটু দূরেই স্কুলের মধ্যে ইন্টারভিউটা হয়েছিল, যদিও কোনো কোনো খুব কমই ডেমো দিতে বলা হয়েছিল সেখানে, কিন্তু এখানে যেহেতু স্পেসিফিক্যালি 10 নম্বর বলা আছে তো আপনাদের স্কুলের ক্লাসরুমের মধ্যেই কিন্তু ইন্টারভিউটা হবে এবং সেখানে কিন্তু আপনাদের ডেমো দিতে হবে। তো আপনাদের বোর্ড ওয়ার্ক যেটা করবেন, এবং যেহেতু জিওগ্রাফি সাবজেক্ট আপনাদের কিন্তু ম্যাপ, বোর্ডে ম্যাপ ড্রয়িং করা বা কোনো যে কোনো টপিকের ডায়াগ্রাম সেটাকে ড্রয়িং করা, সেই দক্ষতাটা কিন্তু আপনাদের থাকতেই হবে। তো আপনারা এখন থেকে সেটা কিন্তু প্র্যাকটিস করবেন। আমি বলে দেবো কিভাবে কি করবেন। আমি ওভারঅল আইডিয়াটা প্রথমে ছোট করে দিয়ে দিই, তারপরে আপনাদের সামনে আমি একটা ডেমো দেখাবো ঠিক কিরকম ধরনের পড়াটা হওয়া উচিত, কিরকম ভাবে আপনারা শুরুটা করবেন অ্যাটলিস্ট আপনাদের, যাতে করে একদম সরাসরি পরীক্ষকরা বুঝতে পারেন যে না, এই ব্যক্তির মধ্যে বা এই ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে এমন একটা কিছু আছে যেটা কিন্তু ক্লাসরুমের পক্ষে উপযোগী এবং একটা স্টুডেন্ট সেই পড়াটাকে এনজয় করবে, তারা সেটা খুব সহজে বোধগম্য হবে, সেই ব্যাপারটা আপনাকে কিন্তু বুঝিয়ে দিতে, কারণ অনেকক্ষণ ধরে আপনাকে যে পড়াতে হবে সেই ব্যাপারটা কিন্তু নয়। আপনাকে খুব অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দিতে হবে যে আপনি কিন্তু বাকিদের থেকে অনেকটা আলাদা, অ্যাজ আ টিচার আপনার সেই দক্ষতাটা অনেকটা রয়েছে। তো সেই জায়গাটার কথা আমি বলছি। তো সেখানে সেটা করতে গিয়ে আপনাকে কিন্তু ম্যাপ ড্রয়িং ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো আনতে হবে, কিন্তু এক্সট্রা অর্ডিনারি আপনাকে কিছু করতে হবে। যেমন আমি বলছি কি ধরনের, ধরুন আপনি প্রথমে প্রবেশ করলেন, সবকিছু আপনার ইন্ট্রোডাকশন তারা নেবেন, আপনার কোথায় বাড়ি, কোন কোন জায়গাতে কি, বা আপনি এতদিন কি করছেন, আপনার সম্পর্কিত বিভিন্ন ধরনের ইনফরমেশন তারা জিজ্ঞাসা করবেন এবং তারপরে সাবজেক্টের কোয়েশ্চেন হলো বা বিএডে বিভিন্ন হলো বা সরাসরি আপনাকে প্রথমেই ডেমনস্ট্রেশন দেওয়ার কথা তারা বলতে পারেন, ঠিক আছে? তো যখনই ডেমনস্ট্রেশনটা হবে ঠিক আপনারা একটা পারমিশন চেয়ে নিতে পারেন যে স্যার আমি কি তাহলে ঠিক যেভাবে ক্লাসরুমে প্রবেশ করি
ক্লাসরুমে যেমনভাবে প্রবেশ করব আমি কি সেটা থেকে শুরু করব নাকি আমি সরাসরি বোর্ডে গিয়ে পড়াবো, এটা আপনারা জিজ্ঞাসা করে নেবেন, সেটা সব থেকে বেশি ভালো হবে। কারণ একজন একজন টিচার যখন প্রবেশ করছেন, ক্লাসরুমে প্রবেশ করছেন, তখন থেকেই কিন্তু তার যে ব্যক্তিত্বের ছাপ সেটা কিন্তু স্টুডেন্টের উপর পড়তে থাকে। তো সেটাও, সেই প্রবেশ করাটাও কিন্তু, সেটাও কিন্তু একটা দক্ষতার কাজ। তো আপনি কিন্তু হঠাৎ করে সেখানে যেমন তেমন ভাবে খুব দ্রুততার সাথে গেলেন বা খুব ধীরে গেলেন বা কনফিডেন্সের অভাব রয়েছে আপনার মধ্যে, সেটা কিন্তু আপনার হাঁটা চলার মধ্যে প্রকাশ পেয়ে যাবে, প্রকাশ পেয়ে যায়। সুতরাং আপনি ওই জায়গাতে একটা পারমিশন নিয়ে নেবেন যে স্যার আমি কি তাহলে ঠিক যেভাবে ক্লাসরুমে প্রবেশ করি সেভাবে কি আমি প্রবেশ করব, নাকি স্যার আমি সরাসরি বোর্ডে গিয়ে পড়ানোটা শুরু করতে পারি। এটা পারমিশন নিয়ে নেবেন। যদি তারা বলেন না ঠিক আছে, আপনি তো প্রবেশ করেছেন একবার, প্রয়োজন নেই, আপনি শুরু করে দিতে পারেন, তাহলে সেখানে আপনার শুরু করার একটা জায়গা থাকবে। আর যদি তারা বলেন যে ঠিক আছে, আপনি ঠিক যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেটা করতে পারেন, আপনি ক্লাসরুমে প্রবেশ করার মতোই করতে পারেন, তো তখন কিন্তু আপনারা সেই ক্লাসরুমে যেভাবে প্রবেশ করেন সেভাবে কিন্তু আপনারা প্রবেশ করবেন, এবং সেখানে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনি টিচার, অ্যাজ আ টিচার আপনি প্রবেশ করছেন। প্রথমে যখন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তখন অবশ্যই পারমিশন নিয়ে ভেতরে যাবেন। তো তো আপনারা সেখানে প্রবেশ করলেন, এবং করার পরেই যেটা একটা আহ, আহ, সম্ভাষণমূলক একটা যে বক্তব্য আপনাকে রাখতে হয়, ঠিক আছে, সরাসরি আপনি বললেন স্টুডেন্টদের, যদি সেটা মর্নিং এর সময় গুড মর্নিং বা গুড নুন, গুড আফটারনুন, সেটা বলে আপনারা শুরু করতে পারেন। একদম প্রথমের যে ভাষা সেটা বলে শুরু করতে পারেন। এবার হ্যাঁ, বোর্ডে গিয়ে আপনাকে কিন্তু সেখানে প্রথমে টপিকটা লিখবেন না। প্রথমে কোন বিষয় পড়াবেন সেটা অবশ্যই একদম উপরে থাকবে। ডান দিকে আপনারা তারিখ লিখবেন, বাম দিকে যে বিষয় আসছে সেইটা। এইবার আপনারা যখন শুরু করছেন, একেবারে আপনাদের চোখে মুখে একটা মানে উজ্জ্বল ভাব থাকবে। কখনোই আপনারা খুব মানে বিমর্ষ হয়ে তো স্টুডেন্টদের কাছে উপস্থাপন করবেন না। আপনাদের সেই চোখে মুখে ভাষাতে যেন সেটা প্রকাশ পায় যে আপনি খুব উৎফুল্ল। আপনি আজকে একটা নতুন এমন কিছু শেখাতে এসেছেন স্টুডেন্টদের, যাতে করে তারা সেটা খুব সহজে গ্রহণ করতে পারে। তো সেটা কিন্তু তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এইবার কি হবে, আমি যেটা বলবো আপনাদের স্পেসিফিক্যালি, এটা হয়তো অনেকেই করান না বা তারা সেই জায়গাটাতে অতটা দক্ষ নয়। ঠিক শুরুতে একটা কৌতূহলের উদ্দীপনা এবং যেটাকে মনোযোগ আকর্ষণ বলা হয়, সেইটা কিন্তু আপনারা শুরু করবেন। সেটা কিভাবে করবেন আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলতে পারি। যেমন ধরুন, ধরুন আপনি একটা অধ্যায় পড়াচ্ছেন, আপনি সেই অধ্যায় সম্পর্কে দু লাইন ছড়া দিয়ে শুরু করলেন। তো আপনারা বলবেন এভাবে যে আমি দু লাইন বলবো, দু লাইন চার লাইন বলবো, তো তোমরা একটু চেষ্টা করবে, মানে আপনি যেভাবে স্টুডেন্টদের বলছেন তোমরা একটু চেষ্টা করবে আমি কিসের কথা বলছি সেটা একটু ভেবে আমাকে বলো, তোমরা একটু চেষ্টা করো। তো প্রথমে দু লাইন বললেন, আমি ছড়াটা দিয়ে একদম শুরু করছি, আপনারা এভাবেই শুরু করবেন। আগুন হতে জন্ম আমার কোটি বছর আগে। ঠিক আছে, প্রয়োজন হলে এটা কিন্তু বোর্ডে আপনারা লিখে দেবেন। ঠিক আছে, বোর্ডে আপনারা লিখে দেবেন, আমি আপনাদের জাস্ট এখানে দেখাচ্ছি, প্রয়োজন হলে বোর্ডে লিখে দেবেন। যদি তারা সরাসরি বুঝতে পারে ভালো, নাহলে কিন্তু বোর্ডে লিখে দিয়ে ব্যাপারটাকে বলবেন। ঠিক এরকম। একটু হাতের লেখাটা ঠিক করার চেষ্টা করবেন। আমার এখানে আমি এটা তো ডিজিটাল লিখছি, খুব একটা ভালো আসছে না, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করবেন হাতের লেখাটা যেন স্পষ্ট হয়, মানে খুব সুন্দর হতে হবে এরকম নয়, স্টুডেন্টরা যেন শেষ বেঞ্চ থেকে বুঝতে পারে সেরকম হাতের লেখাটা হবে। আগুন হতে জন্ম আমার কোটি বছর আগে, ঠান্ডা হয়ে কঠিন হলাম লাগি অনেক কাজে। ঠান্ডা হয়ে কঠিন হলাম, লাগি অনেক কাজে। তাহলে তোমরা বলতে পারবে এটা আমি কিসের কথা বলছি? তো ধরুন হ্যাঁ, হ্যাঁ, এখানে শিলার কথা বলা হচ্ছে। এবার ধরা যাক কেউ উত্তর দিল বা কেউ উত্তর দিতে পারলো না।
তাহলে তারপরে আরো দু লাইন বলবেন। খনিজ আছে আমার মধ্যে, মাটির আমি বাবা। ঠিক আছে, এটা পুরো লিখে দেবেন। খনিজ আছে আমার মধ্যে, মাটির আমি বাবা, বাড়ি তৈরি, সৌধ নির্মাণ, কত দিই সেবা। এখানে অনেকেই হয়তো বলে দেবে বা বলতে পারবে না, আপনি পুরোটাই লিখবেন, বলতে পারুক বা না পারুক, বা যাতে করে এক্সপ্লেন করতে পারেন পুরোটা, কারণ এর এর পরবর্তী ধাপ হবে সেটাকে এক্সপ্লেন করা। ব্যাপারটা কি, কোথা থেকে আসছে, আপনি যখন এটা বৈশিষ্ট্য বলবেন নেক্সট স্টেপে, মানে আপনি কিন্তু পুরো স্ট্রাকচারটা এখানে তৈরি করে ফেলছেন। এটা যে শুধু একটা ইমপ্রেশন আসছে তা নয়, এটা যে শুধুমাত্র মনোযোগ আকর্ষণ হচ্ছে তা নয়, এই 8টা 10টা লাইনের মধ্য দিয়ে আপনি কিন্তু পুরো অধ্যায়ের মূল বিষয়বস্তুটা বলে দিচ্ছেন। ঠিক আছে, এটা এটা আমার নিজস্ব স্ট্র্যাটেজি, এটা আমি অন্য কোথাও থেকে পাইনি বা অন্য কোথাও নেই, বইতেও বা কোনো ইন্টারভিউতে বইতেও কোথাও পাবেন না যে এরকম ভাবে পড়ানো হচ্ছে। এটা আমার নিজস্ব স্ট্র্যাটেজি, আমি এরকম ভাবে পড়াই। ধরুন কোনো টপিক, ছোট টপিক পড়াচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আমার নিজের লেখা, আমার নিজের লেখা, এরকম বিভিন্ন টপিকে আমার নিজের লেখা আছে। ঠিক আছে, তো হ্যাঁ, মাটির আমি বাবা, বাড়ি তৈরি, সৌধ নির্মাণ, কত দিই সেবা। ঠিক আছে, এটা হচ্ছে পরের দুটো লাইন। লাস্ট লাইনটা হচ্ছে, শক্ত আমি কঠিন বড়, রেল লাইনেও থাকি, এবার চিনে ফেলো আমায়, আর কি বলতে বাকি। ঠিক আছে, পুরো লাইনটা লিখে দিলেন, বোর্ডে লিখে দিলেন। ঠিক আছে, এবার ঠিক আছে, লাগি অনেক কাজে। এবার দেখুন, আমি একটা টপিক এখানে বলে দিচ্ছি, আমি আরো বেশ কিছু টপিকের এরকম আপনাদের তৈরি করে দেব, মানে ম্যাক্সিমাম টপিকের আমি তৈরি করে দেব, যে শুরুটা কিভাবে করবে, মনোযোগ আকর্ষণ, প্রথম বলেই 6 মারতে হবে। পরীক্ষকরা বুঝে যাবেন এই ব্যক্তি হচ্ছে বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা, এবং এর একটা আলাদা দক্ষতা আছে। আপনাকে কেন নাম্বার দেওয়া, আপনাকে 20-র মধ্যে, মানে 10-এর মধ্যে, এই জায়গাতে যেখানে ডেমনস্ট্রেশনে 10 আছে সেখানে কেন 10 দেওয়া হবে আপনাকে, আপনাকে কেন আলাদা চোখে দেখা হবে? কারণ আপনি এই জায়গাটা তৈরি করছেন। আপনি সেই ইমপ্রেশনটা যদি একবার রাখতে পারেন তাদের কাছে, তাহলে আপনি সেখানে সেরা। এবং আমি বলেওছি, গতকালও বলেছি যারা ছিলেন, বা অনেকেই জানেন, এখানে কিন্তু ফুল মার্কস দেয়। ইন্টারভিউতে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়, এবং এখানেও পাওয়া যাবে, এবং খুব সম্ভাবনা আছে ভিডিওগ্রাফি হবে, তো সেখানে সে ব্যাপারটা থাকবে। সুতরাং আপনারা এই জায়গাটাতে আপনাদেরকে কিন্তু খুব সাবধান হতে হবে এবং খুব সচেতন হতে হবে, যাতে করে ফার্স্ট ইমপ্রেশনটা আপনারা তৈরি করতে পারেন। ঠিক আছে, লাগিয়ে অনেক কাজে হলো। আচ্ছা, খনিজ আছে আমার মধ্যে, মাটির আমি বাবা, বাড়ি তৈরি, সৌধ নির্মাণ, কত দি সেবা। তারপরের লাইন, শক্ত আমি কঠিন বড়, রেল লাইনেও থাকি। এবার চিনে ফেলো আমায়, আর কি বলতে বাকি। ঠিক আছে, তো এখানে আপনি এটা বললেন। এবার এটা বলার পরেই দেখবেন, যখন রেল লাইনের কথা আসবে, অনেক স্টুডেন্টই কিন্তু এখানে ধরে ফেলবে, যেটা আপনিও বুঝতে পারছেন বা তারাও বুঝতে পারবেন। পরীক্ষা, আপনি তো ইন্টারভিউ বোর্ডে এটা বলবেন, তো এটা লিখে দিলেন। এইবার তাহলে, এবার টপিকটা চলে এলো যে হ্যাঁ, তাহলে আপনি শিলার কথা বলছেন বা আগ্নেয় শিলার কথা বলছেন। বেশ, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরে গেছো। আজকে তাহলে শিলা অধ্যায়টা সম্পর্কে আমরা জানবো, বলে তারপরে আপনি কিন্তু বোর্ডের ওপরে যে হেডিংটা ছিল যে আজকের বিষয়বস্তু, সেইখানে আপনি তখন শিলা কথাটা লিখছেন। ঠিক আছে,
বিষয়বস্তু বলে যে হেডিংটা আগে ছিল সেইখানে তারপরে আপনি শিলাটা লিখছেন, অর্থাৎ আজকে আমরা এই অধ্যায়টা সম্পর্কে ডিটেলে জানবো। তা তারপরে এবার শিলা কাকে বলে সেই জায়গাটা কিন্তু পুরোটা আপনি তৈরি করে ফেলেছেন, আপনি পুরো স্ট্রাকচারটা তৈরি করে ফেলেছেন। কারণ এখানে পরিষ্কার যে একদম পৃথিবী সৃষ্টির আদি লগ্নে পৃথিবী একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, তারপর সেটা ধীরে ধীরে তরল অবস্থা এবং তারপরে কঠিন অবস্থা প্রাপ্ত হয় এবং সেখান থেকে শিলা ব্যাপারটা আসে। একদম প্রথমেই সেই তখন থেকে শিলা ব্যাপারটা আসে যে হ্যাঁ, এটা কঠিন অংশ তৈরি হলো এবং প্রাথমিকভাবে প্রথমেই যেটা ছিল সেটা ছিল শুধুমাত্র আগ্নেয় শিলা, যে কারণে আমরা সেটাকে প্রাথমিক শিলা বলে থাকি। তো সেটাই ছিল প্রথম। তারপরে সেটার উপরে ধীরে ধীরে আবহবিকার কার্যকরী হলো। আবহবিকার কার্যকরী হওয়ার পরে সেখান থেকে আস্তে আস্তে পাললিক শিলার উদ্ভব। তো এই পুরো ব্যাপারটা সেখানে বলুন। এবং এই যে খনিজ আছে আমার মধ্যে, এখানে আর একটা বৈশিষ্ট্য আমরা পেয়ে যাচ্ছি, অনেক কাজে লাগে শিলা, বিভিন্ন রকমের ব্যবহার শিলা থেকে আমরা এখানে পাচ্ছি। তো সেটা তারপরে বললেন খনিজ আছে আমার মধ্যে, ঠিক আছে, বিভিন্ন ধরনের খনিজ দিয়েই শিলাটা তৈরি। মাটির আমি বাবা, অর্থাৎ সেই শিলা থেকে কিন্তু ধীরে ধীরে বিভিন্ন আবহবিকার হয়ে সেখান থেকে কিন্তু মাটি তৈরি হচ্ছে। তো শিলাটা তো আদি, সেখান থেকে এটা তৈরি হয়েছে। বাড়ি তৈরি, সৌধ নির্মাণ, কত দি সেবা। এবার এখান থেকে ধরুন আপনি কিন্তু স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করছেন, তাহলে তখন আপনি এখান থেকে আবার চলে যাবেন যে আচ্ছা বলো তো, এই যে শিলার কথা আসছে, তোমরা কি আর কোথাও দেখেছো শিলার কি আর কি কি ব্যবহার আছে তোমরা বলতে পারবে? তাহলে কি হলো, এই যে পূর্ব পাঠের সাথে প্রথমে হচ্ছে মনোযোগ আকর্ষণ, প্রথম ধাপই হচ্ছে মনোযোগ আকর্ষণ, যেটা আপনি খুব ভালোভাবে করলেন। তারপরের বিষয়টাই হচ্ছে পূর্ব পাঠের সাথে সংযোগ স্থাপন। অর্থাৎ এই যখনই আপনি এগুলো জিজ্ঞাসা করবেন তখনই কিন্তু বা তাদের যে পরিচিতি রয়েছে সেই জায়গাটাতে তারা কিন্তু আস্তে আস্তে সেটা বলতে শুরু করবে। তাহলে স্টুডেন্টদের সাথে আপনি ইন্টারাকশন করছেন, আপনি কিন্তু কোনো লেকচার মেথডে পড়াচ্ছেন না, আপনাকে স্কুলের বাচ্চাদের পড়ানো মানে সেখানে বিভিন্ন রকম মেথড আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেখানে এবার প্রশ্নোত্তর হতে হতে আপনি এখান থেকে বৈশিষ্ট্যটা শিলার বলে দিলেন, ডিটেল বৈশিষ্ট্য বলে দিলেন। তারপরে এবার আপনি বিষয়ের ভেতরে প্রবেশ করবেন যে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পেরেছো, এবার দেখো তাহলে আগ্নেয় শিলা তো একটা শিলা ছিল, আবার পাললিক শিলা একটা ধরনের শিলা, যেটা কিনা ওই সমুদ্রে সঞ্চয় হলো ধীরে ধীরে, সেখানে তারপরে প্রচুর চাপের ফলে একটা কাছাকাছি সেটা চলে আসে, ভাঁজ প্রাপ্ত হয় বিভিন্ন কারণে, পাত সংস্থানগত কারণে বা জিওসিনক্লাইনটা ছোট করে বলে দিতে পারেন সেখানে। তো সেখান থেকে আবার পাললিক শিলা ভাঁজ প্রাপ্ত হয়ে সেখানে তৈরি হলো। আবার সেটা রূপান্তরিত শিলার হওয়ারও বিভিন্ন কারণ আছে, বিভিন্ন তাপের ফলে চাপের ফলে হতে পারে। তাহলে দেখো মোটামুটি আমরা ওভারঅল যে মূল যে শিলা সেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি বলে, এবার শ্রেণী বিভাগটা কিন্তু এখানে আবার আপনারা বোর্ডে ওয়ার্ক করে চার্টের মধ্যে দেখাবেন। ঠিক আছে, যে শিলার শ্রেণী বিভাগ উপরে হেডিং দিলেন, তারপরে যথারীতি আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, এরকম ভাবে হেডিং দিয়ে, তাহলে বুঝতে পারছেন। এবার যখনই আরো আরো ডিপে আপনাকে পুরো অধ্যায়টা খুব ভালোভাবে তৈরি রাখতে হবে যে তাহলে আগ্নেয় শিলা, আগ্নেয় শিলার কি পাতালিক উপপাতালিক যে মূল শ্রেণী বিভাগটা সেটা, ঠিক আছে, বা পাললিক শিলার যে আরো শ্রেণী বিভাগ রূপান্তরিত, আপনাকে একটা চার্টের মধ্যে এখানে বোর্ড ওয়ার্ক করে দেখিয়ে দিতে হবে। তারপরে এবার ধরুন হয়তো আপনি ভালো পড়ালে আপনাকে কন্টিনিউ করতে বলতেও পারে, অথবা বলতে পারে ঠিক আছে আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে আপনি এবার থামাতে পারেন। তো ঠিক আছে, সেখানে ধন্যবাদ বলে আপনারা থামিয়ে দেবেন। যদি তারা কন্টিনিউ করতে বলেন আপনার কিন্তু সেই দক্ষতাটা থাকবে যাতে করে আপনি সেম রিদমে একই ছন্দে, ঠিক আছে, আপনি কোনো রকম ভাবে মানে খুব যে অনেক সময় নিচ্ছেন, থামছেন, ভুলে যাচ্ছেন, এই জিনিসগুলো খুব একটা যেন না আসে। তো সেই কারণে বলবো প্রথমেই খুব বেশি স্পিডে শুরু করবেন না। ধরুন আপনার টপিকটা খুব ভালো মতো জানা আছে, খুব একদম প্রথমে একদম স্পিডে শুরু করে দিলেন, এটা তুম করে ভুলে গেলেন কিছু, আপনার কিছু ছন্দ পতন হবে। দরকার নেই, আপনি মোটামুটি একটা মাঝারি ছন্দে, মাঝারি গতিতে আপনি ক্লাসটা শুরু করবেন এবং সেটা কন্টিনিউ করবেন, ঠিক আছে, যাতে করে সেটা স্টুডেন্টদের ক্ষেত্রেও বোধগম্য হবে। ঠিক আছে, এটা এবার ধরুন কিছু ইনফরমেশন, ঠিক আছে, শিলা সংক্রান্ত পাঠকে কি বলা হয়, এরকম ধরনের মাঝে মধ্যে আপনি মানে সেখানে আপনি যে ব্যাপারটা কতটা ডেপথে জানেন, আপনার জ্ঞানগত দক্ষতাটাও কতটা রয়েছে সেটাও কিন্তু আপনার এই পড়ানোর মধ্য দিয়ে সেটা কিন্তু প্রকাশ পাবে। ঠিক আছে, তাহলে এইগুলো এরকম ধাপে 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 ধাপে, এবং দেখুন যদি আপনাকে কন্টিনিউ করতে বলা হয়, আপনি যখন ওভারঅল পার্টটা শেষ করছেন, পুরো চ্যাপ্টারের মূল অংশটা যখন শেষ করছেন, তারপরের যে ধাপ থাকে সেটা কিন্তু একবার রিভিশন করিয়ে দেয়া, যে তাহলে বলো তো আমরা আজকের পুরো ক্লাসটা থেকে আমরা কি কি শিখলাম, বলে আবার কিন্তু প্রথম থেকে যে হ্যাঁ দেখো তাহলে এটাকে শিলা বলে, এর বৈশিষ্ট্য এরকম,
এতগুলো এই টাইপ আছে, হ্যাঁ, সেগুলো এই কাজে লাগে। বা শিলাচক্র, যেটা একদম শেষের অধ্যায়ের যেটা শিলাচক্র যে অংশটা, সেটাও ছোট করে বলতে হবে। তাহলে দেখুন, আমি কেন লেসন প্ল্যানের কথা বলছিলাম, আপনি কি পড়াবেন, ধরুন আপনাকে 5 মিনিট পড়াতে দেওয়া হলো কি 20 মিনিট পড়াতে দেওয়া হলো, আপনাকে কিন্তু প্রস্তুতিটা দুরকমই রাখতে হবে, ঠিক আছে? এবং আপনার মাথার মধ্যে পুরো ব্যাপারটা থাকবে যে আমি কিন্তু ব্যাপারটা এরকম ভাবে বলবো, আমি এই কথা বলবো, আমাকে যদি এই অধ্যায়টা পড়াতে দেওয়া হয় তাহলে আমি এই কথা সেখানে বলবো, এই ছবি সেই বোর্ডের মধ্যে আঁকবো, এই ইনফরমেশন আমি সেখানে বলবো, এবং এইভাবে আমি মনোযোগ আকর্ষণ করব। এটা কিন্তু এই প্ল্যানিংটা প্রত্যেকটা অধ্যায়ের জন্য আপনাকে করে রাখতে হবে। 9 to 10, 11, 12 যে অধ্যায় আছে সেই অধ্যায়গুলো আপনাকে করে রাখতে হবে। অর্থাৎ আমরা যে সিলেবাসটা পড়েছি, আমরা যে পরীক্ষার সময় যে নর্মাল সিলেবাসটা পড়ে থাকি, সেখান থেকে ম্যাক্সিমাম পোর্শন সেখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবার ধরুন প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, মানে 11, 12 এর ক্ষেত্রে যেহেতু প্র্যাকটিক্যাল আছে, সেখানে কিন্তু প্র্যাকটিক্যাল জিওগ্রাফিরও কিছু অধ্যায় পড়াতে দেওয়া হতে পারে, এবং বর্তমান যে সেমিস্টার সিস্টেম এসেছে সেখানে সেই সম্পর্কে আপনাকে ডিটেল ধারণা রাখতে হবে। হ্যাঁ, তো ওভারঅল আমি যেটা বলতে চাইছি, প্ল্যানিং, এই যে 4টে ক্লাস, 9, 10, 11, 12, সেখানে কি কি টপিক আছে, সেই টপিকের প্রত্যেকটার প্ল্যানিং আপনার থাকতে হবে, এইটা পড়াতে দিলে আমি কি করব। এবং এখান থেকে কিছু কিছু জায়গা আমি শুধুমাত্র একটা ওপর ডিপেন্ড করতে বলবো না। অনেকে হয়তো বলবেন একটা খুব ভালো করে তৈরি করে যাবেন, আমি একটা বলবো না, অন্তত চেষ্টা করবেন আপনার যতগুলো সম্ভব 5টা 6টা টপিক খুব ভালো করে তৈরি করে রাখার। মানে আপনাকে যখনই বলা হবে যে আপনি নিজের যেটা মনে হচ্ছে যে এটা পড়াবেন, বা আপনার যেটা ভালো লাগছে, আপনি যে টপিকটা পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটা পড়ান, সেটা যেন আপনার এমন ভাবে করা থাকে, মানে মানে সব থেকে বেশি ভালো হবে। মানে দেখুন, আমি সবটাই বলবো যে হ্যাঁ ভালোভাবেই করবেন, কারণ আশা করা যায় ওনারাই হয়তো চয়েস করে দেবেন যে হ্যাঁ এই অধ্যায়টা একটু পড়িয়ে দেখান। তো সেটা যেন আপনাদের, সেটা যেন আপনারা বলতে পারেন, ঠিক আছে? এবং এই জায়গাটা দেখুন, এমসিকিউ পরীক্ষা দিয়ে দেয়া, চুপচাপ বসে মাথা খাটিয়ে বা পড়ে ইনফরমেশন পড়ে সেটাকে টিক দিয়ে গোল করে আসা, আর সেটাকে খুব পরিষ্কার করে বলা, উপস্থাপন করা, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আপনি হয়তো খুব বেশি জানেন, কিন্তু সেটা আপনি যে ক্লাসের মধ্যে খুব ভালোভাবে পড়িয়ে দিতে পারবেন, এমন কোনো গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না। তো সুতরাং এই জায়গাটাতে আলাদা করে ভাবনা চিন্তা কিন্তু করতে হবে, যে আমি তাহলে কি করব, কিভাবে উপস্থাপন করব, কিভাবে বলবো। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এবং আপনারা একটা জিনিসও বোঝেন যে 20টা নাম্বার কিন্তু বিরাট নাম্বার। মানে আপনারা মানে মূল জায়গাটাই এখনো বাকি আছে, এখনো সেই সেই জায়গাটা আপনাদের বাকি আছে, সেগুলো কিন্তু সেভাবে প্রিপারেশন নিতে হবে। এবং আপনার ব্যক্তিত্ব যেটা, ঠিক আছে, সেটা আপনার পোশাক আশাকে বলুন, আপনার কথা বলার ধরনে বলুন, আপনার বুদ্ধিদীপ্ত উত্তরে বলুন, হ্যাঁ, আপনার চোখের ভাষা, পুরো বডি ল্যাঙ্গুয়েজ সমস্তটাই, আপনি কতটা আত্মবিশ্বাসী, সমস্ত আপনার ব্যক্তিত্বের সমস্ত দিকটাই কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? ওই যে ইমপ্রেশনের কথাটা বললাম, একজন মানে ইন্টারভিউ বোর্ডে তারা কি কি চোখে আপনাকে দেখবেন, ফার্স্ট ইমপ্রেশন কেমন হবে, এবং আপনাকে আপনার কথোপকথনের ধরন, ঠিক আছে, ওনারা কিন্তু অনেক সময় বিভিন্ন রকমের, যেমন বোর্ডে ব্যক্তি যেমন বসে থাকেন সেরকম ভাবে কিন্তু আপনাকে ট্রিট করবেন, এবং যেমনই ব্যক্তি থাকুন না কেন, তিনি অধিকাংশই হন খুব ফ্রেন্ডলি হন, খুব খুব ভালোভাবে তারা চেষ্টা করেন যে হ্যাঁ একজন শিক্ষার্থী এসেছে, চাকরি প্রার্থী এসেছে, এই আমার হাত দিয়ে যদি চাকরি পায় সেটা ভালো হবে, এরকম ভাবনা চিন্তা অধিকাংশেরই থাকে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রেও আপনাকে দক্ষতা দেখাতে হবে, নাহলে আপনাকে কেন এক্সট্রা নাম্বার দেওয়া হবে? একটা অ্যাভারেজ নাম্বার তো থাকেই, কিন্তু আপনাকে এক্সট্রা নাম্বার কেন দেওয়া হবে, সেই কেনর উত্তরটা কিন্তু আপনাকে খুঁজতে হবে, যে আমি কি, কোথায় আমার আমার পজিটিভ পয়েন্টটা কোথায়, সেটা আমাকে খুঁজে বার করতে হবে। এবং যদি সেরকম কিছু থেকে না থাকে, আমি ঠিক কোন জায়গাতে তাদেরকে ইমপ্রেস করব, সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। যে হ্যাঁ এই ব্যক্তি সঠিক, এই ব্যক্তি যোগ্য, একে এতটা নাম্বার দেয়া হোক, সেটা যেন থাকে, ঠিক আছে? এবং আবারও বলবো, এই জায়গাটা কোনো রকম চাপের জায়গা নয়, ব্যাপারটা পুরোটা এনজয় করবেন, যে হ্যাঁ মানে কোনো রকম চাপে এক্সট্রা প্রেসারে থাকবেন না, যে বাবা এটার উপর তো নির্ভর করছে আমি চাকরি পাবো কি পাবো না, ওই দিনটা কি হবে ইত্যাদি। যেমন আপনাদের আগেও বলেছি যে যতটাকে মনকে শান্ত রাখতে পারবেন, যতটা চাপমুক্ত থাকবেন, তত ভালো আপনার ভেতর থেকে জিনিসগুলো বেরিয়ে আসবে। কারণ এই জিনিসগুলো আপনি একরকম মাথায় ঠিক করে যাবেন, কিন্তু তাদের সামনে গিয়ে হয়তো আপনার গলা থেকে শব্দই বেরোচ্ছে না, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু খুব কমন ব্যাপার, তবে এটাকে অভ্যাসের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এটাকে বের করতে হবে, ঠিক আছে? আর এই যে জিনিসগুলো, এই ধরুন
এরকম কিছু জিনিস মানে যেটা একদম শুরুতে আপনারা বলবেন, একদম শুরুতেই যেটাকে বলছি প্রথম বলেই 6 মারতে হবে। সেই জায়গাটা আমি বলে দেবো আপনাদের যে এই অধ্যায়টা শুরু করতে গেলে আপনাদের কি করতে হবে। ঠিক আছে? আর একটা জিনিস, ম্যাপটা কিন্তু আপনারা চেষ্টা করুন, আপনাদের যদি সেই অধ্যায়ে ম্যাপ বেসড হয় বা নাও হয়, আপনারা চেষ্টা করবেন কিন্তু ম্যাপটা ড্র করার। ঠিক আছে? এমসিকিউ এর ক্ষেত্রে এখানে প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু ভারতের ম্যাপ, ক্লাস 9-এ ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের একটু ড্রয়িংটা করতে হবে। খাতায় আঁকা যতটা সহজ, বোর্ডে আঁকাটা কিন্তু ততটা সহজ নয়, আপনারা জানেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট ভালোভাবে প্র্যাকটিস রাখতে, কারণ খাতাতে শেপটা ঠিক রাখা মোটামুটি যায়, কিন্তু বোর্ডের মধ্যে একটু প্র্যাকটিস না থাকলে শেপ ঠিক রাখা কিন্তু খুব একটা সহজ হয় না। ঠিক আছে? এটা মোটামুটি একটা বলা যায় ম্যাপ। এবার যেমন টপিক হবে, ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন সেখানে পয়েন্ট আউট করে দেখানো কোনো কিছু, বা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও তাই। এগুলো যদি করতে পারেন সেটা অবশ্যই আলাদা তার অ্যাডভান্টেজ আছে। তো ম্যাপ ড্র করা বা এই জায়গাগুলো কিন্তু সবাই এতে স্বাচ্ছন্দ্য নয়, কিন্তু আপনাদের এগুলো করতে হবে। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা অধ্যায় আপনারা যখন প্ল্যানিং করছেন, আপনারা বোর্ডে কি করবেন সেটা কিন্তু আপনার তৈরি রাখতে হবে। এবার দেখুন, যখন একটা অধ্যায় আপনি ধরছেন, আপনি একদম এসএসসি পড়ার সময় আপনি আপনার নিজের বইগুলো পড়ছিলেন বা ক্লাসের বই আমি পড়তে বলেছিলাম। এখানে কিন্তু আপনাদের একদম প্রত্যেকটা ক্লাস, তার প্রত্যেকটা অধ্যায় একদম প্রথম থেকে শুরু করে, যেই অধ্যায়টা প্রথম অধ্যায় আছে, এটা যদি পড়াতে দেওয়া হয় তাহলে আমি কি পড়াবো, কি বলবো, কিভাবে শুরু করবো, সবটা পুরো প্ল্যানিং থাকবে। এবং সেখানে যে ডায়াগ্রামগুলো আছে, সেই ডায়াগ্রামগুলো কিন্তু বাড়িতে বারবার করে প্র্যাকটিস করা, ঠিক পুরো বিষয়টার মধ্যে ঢুকে যাবেন, যে হ্যাঁ একদম কল্পনা করে নেবেন যে বাস্তবিক আমি ক্লাসের মধ্যে এটা পড়াচ্ছি। ঠিক আছে? তো যেমন ধরুন ক্লাস 10-এ প্রথমে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের সৃষ্ট ভূমির উপরে আছে। হ্যাঁ, বহির্জাত প্রক্রিয়া একদম সেই শুরু হচ্ছে পর্যায়ন টর্যায়ন থেকে শুরু হচ্ছে, এবং প্রথমেই যেটা আছে নদীর কাজ, তারপরেই নদীর কাজটা চলে আসে। তো সেইটা যদি পড়াতে হয় তাহলে সেটা কিভাবে শুরু করবে, বা সেই যে বিভিন্ন ক্ষয় কার্যে সঞ্চয় কার্যে বিভিন্ন যে ড্রয়িং গুলো, সেগুলো কিন্তু আপনাকে দেখাতে হবে, এবং সেটা যতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, ঠিক আছে, সেটা কিন্তু পরীক্ষকদের কাছে তত বেশি সেটা আকর্ষণীয় মনে হবে। বা ঠিক আছে, এই ব্যক্তি কিন্তু এরকমও হয় অনেক সময়, যেটা আমাকেও জিজ্ঞাসা করেন, আমাকে খাতা পেন দেওয়া হয়েছিল, মানে কাগজ দেওয়া হয়েছিল, ঠিক আছে আপনি এটা ড্র করুন। তো আমি কিন্তু সেটা ওই খাতার মধ্যে ড্র, তো এমনটা নয় যে সবসময় বোর্ড ওয়ার্ককে তো করতেই হবে, কিন্তু আপনাকে নর্মাল যখন ওই 10 নম্বর যেটা কোয়েশ্চেন আদান প্রদান, সেখানেও যখন প্রশ্ন করা হচ্ছে, আপনাকে কিন্তু কাগজ পেন দিয়েও সেখানে ড্র করতে বলা হতো, যে ঠিক আছে এটা একটু এক্সপ্লেন করে যদি বুঝিয়ে দেন, তো সেটা সেখানে কিন্তু আপনাকে ড্র করতে হতে পারে। তো এই যে জায়গাটা, যেহেতু জিওগ্রাফি একটা মূর্ত বিষয়, বিমূর্ততার কোনো ব্যাপার নেই, সব বাস্তব চরিত্র রয়েছে, বাস্তব বিষয় রয়েছে, তো আপনারা কিন্তু এই জায়গাটা একটু সচেতন থাকবেন। হ্যাঁ, আর এটা করতে করতে আপনাদের দ্বিতীয়বার আরেকটা জিনিস কি হবে, ওভারঅল পুরো অধ্যায়গুলো সেটা কিন্তু একটা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? তো এটা ক্লাস 10-এর আমি অধ্যায়ের কথা বলছি। ক্লাস 10-এ ম্যাক্সিমাম পুরোটাই ভারতের উপর দিয়ে রয়েছে। এবার যখনই 11-12-এ চলে যাবেন, সেমিস্টার সিস্টেম, সেখানে কিন্তু সবটা চলে এসেছে, সেখানে কিন্তু কিছু বাদ নেই। ঠিক আছে? আমি জানি না আপনারা একটু বলুন তো, মানে একটু হ্যান্ড রেজ করবেন কারা কারা পুরো সিলেবাসটা সম্পর্কে জানেন, 11-12-এর নতুন যেটা সেমিস্টার সিস্টেমে যে পুরো অংশটা এসেছে। একজন, আর কারো আইডিয়া নেই? নাসিরা বলছেন না জানেন? বাকিরা আর কেউ, মানে 11-12-এর কোনো ছাত্রছাত্রীকে পড়াচ্ছেন না আপনারা কেউ এখন এই মুহূর্তে? আচ্ছা, যাই হোক, আমি আপনাদের আহ, পুরো অংশটা বলে দেব। তো আপনারা ওভারঅল মোটামুটি ছোট করে বলছি, ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার, অর্থাৎ 11-এর প্রথম অর্ধ, 12-এ ওঠে প্রথম অর্ধ, এই দুটো হচ্ছে এমসিকিউ বেসড পরীক্ষা।
ঠিক আছে, 40 নম্বরে এমসিকিউ বেস পরীক্ষা, আর 40 না 35 নম্বর, আর মানে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলো সব 35 নম্বরের এমসিকিউ। আর পরের যে সেমিস্টার হবে সেখানে কিন্তু টোটাল 70 নাম্বার। ঠিক আছে, 11-এ কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে না, 12-এ গিয়ে শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়। ঠিক আছে, আমি এগুলো ডিটেলে বলে দেবো, ওভারঅল একটা আইডিয়া দিচ্ছি আমি। এবার প্রথমে যে একদম ফার্স্ট সেমিস্টার যেটা উঠেই যেগুলো করতে হবে, প্রথমে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে বিষয় হিসেবে ভূগোল। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে জিওগ্রাফিক্যাল থটের যে বিষয়গুলো সেটা সেটা এখানে আছে। ওভারঅল জিওগ্রাফি বিষয়টা কি, ওভারঅল একটা আইডিয়া কিন্তু এখানে যথেষ্ট ভালো করে ডিটেলসেই দেওয়া আছে, মানে বইগুলো দেখলে বুঝতে পারবেন। ওভারঅল আপনারা গ্র্যাজুয়েশনে যা যা পড়েছেন সবগুলো কিন্তু সব মানে আগে যতটা ছিল তার থেকে অনেকটা বেশি করে, ইভেন 12-এ প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট পর্যন্ত নিয়ে চলে আসা হয়েছে। এতটাই মানে বলতে পারেন তোর গ্র্যাজুয়েশনের সবকিছুই এখানে ছোট ছোট করে আছে, সবই সব 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 রয়েছে এবং ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে। মানে ধরুন জিওটেকটনিকটা যে প্রথম ফার্স্ট সেমে সব পড়িয়ে দিল এরকম নয়। জিওটেকটনিকের পৃথিবীর উৎপত্তি, পৃথিবীর অভ্যন্তরভাগ, ভূমিরূপ প্রক্রিয়া, এইটা পর্যন্ত আসছে। তারপরে সেমিস্টারে আবার সেকেন্ড সেমিস্টারে দেখা যাবে সেখানে জিওটেকটনিকের পরবর্তী যে পার্টটা সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরকম ভাবে সিলেবাসটা কিন্তু রাখা হচ্ছে। আমি পুরো ডিটেল সিলেবাস আপনাদের দিয়ে দেবো। আপনাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে সিলেবাসটাকে খুব ভালো করে রপ্ত করে নেয়, কোথায় কোন ক্লাসে কি পড়াতে হবে আমাকে, কোন ক্লাসে কি আছে এটা জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা বলুন তো আপনি তো 11-12-এর জন্য পরীক্ষা দিয়েছেন, 11-এ এখন সিলেবাসটা কি আছে, তো আপনাকে সে ডিটেলসে বলতে হবে যে দুটো সেমিস্টার সেখানে সেখানে প্রথমে এই রয়েছে, সে দ্বিতীয়তে এই রয়েছে, বা ধরুন 9-10-এর জন্য ক্লাস 10-এ কি কি রয়েছে, ক্লাস 9-এ কি রয়েছে, সেটা ডিটেলসে পুরো একদম। এটা ফার্স্ট প্রথম কাজই হচ্ছে এটা ডিটেলসে আপনার জেনে নেওয়া যে এইখানে এই জায়গাতে এই রয়েছে। ঠিক আছে, তো এইটা। আর দ্বিতীয় কাজ হচ্ছে সেইটা আমি কি পড়াবো সেটাকে ভাবা। এবার দেখুন আপনাদের যে ক্লাসগুলো হবে, যে ক্লাসগুলো আমি করাবো, সেখানে আপনাদের দুটো ডিভিশন করে নেব। যে দুটো দিন ওই 10 নম্বর, অর্থাৎ যেটাতে আপনাদের সাবজেক্টের স্পেসিফিক কোয়েশ্চেন আনসার করা হবে, মানে ডাইরেক্ট কোয়েশ্চেন করা হবে। ঠিক আছে, পুরোপুরি এমসিকিউ নয়, সেটা 2 নম্বরের মতো আপনাকে একটু বুঝিয়ে বলতে হবে সেটা। তার সাথে থাকবে পেডাগজি। ঠিক আছে, বিএড এর একজন এক্সপার্ট থাকেন, তো তার কাছ থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসবে পেডাগজি থেকে। আর তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ইস্যু, যে কোনো প্রশ্ন। এই জায়গাটাতে কিন্তু পুরো কমপ্লিট ওপেন এন্ডেড। এখান থেকে আপনাকে, ঠিক আছে, আপনি যখন বা মানে রাস্তা দিয়ে এসেছেন, আপনি গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্য করেছেন, ভৌগোলিক বিষয় কিছু লক্ষ্য করেছেন, এরকম ধরনের প্রশ্ন হবে। যা খুশি করতে পারে প্রশ্ন আপনাকে। ঠিক আছে, আজকে নিউজ পেপারে কি হেডলাইন ছিল বলুন তো? আচ্ছা, আজকে আপনার বাড়িতে কি রান্না হয়েছিল? মানে একদম বেসিক থেকে শুরু করে, বা এরকম বলতে পারে যে এই যে ডোনাল্ড ট্রাম্প ভারতের বিভিন্ন পণ্যের উপরে এই যে শুল্কটা আরোপ করেছে, এতে ভারতের কি সুবিধা অসুবিধা হবে, বা এতে কি শিক্ষার উপরে কিছু প্রভাব পড়বে বলে মনে হয় আপনার? বা ধরুন এখনকার দিনে যে সোনার দাম এত বেড়ে যাচ্ছে, এতে কি ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি ভালো হচ্ছে? আপনার অর্থনৈতিক ভূগোল আছে, আপনাকে প্রশ্ন করতেই পারে। এটা অর্থনীতির একটা দিক হলো, পলিটিক্যাল কোয়েশ্চেন করতে পারে। ঠিক আছে, তো ইন্টারভিউ বোর্ডে গিয়ে কখনোই এমন উত্তর দেবেন না যেটা কোনো রকম ভাবে পলিটিক্যালি কোন একটা দিকে, যে কোনো রকম কোনো পার্টির বিষয়ে কোনো কোনো কিছু উল্লেখ করবেন না এখানে। আপনার কি ব্যক্তিগত মতামত আছে, সেটা আপনি সেখানে গিয়ে পলিটিক্যাল কোনো বিষয় কোনো দিকে আপনি সেটাকে বলবেন না। সেটাকে আপনি যেমন প্রশ্ন করা হবে সেরকম ছেড়ে দেবেন। ছেড়ে দেবেন বলতে পলিটিক্যাল কোনো দিকে ইনক্লাইন্ড হবেন না, যে এই এই পার্টিকে আপনি সেখানে কিছুটা সমর্থন করা বোঝাচ্ছে, বা ওই পার্টির কে কিছুটা গালাগাল করা বোঝাচ্ছে, এরকম ধরনের কোনো উত্তর যেন সেখানে না আসে। ঠিক আছে, তো ওনারা কিন্তু অনেক সময় চেষ্টা করেন যে আপনার পলিটিক্যাল ভিউ অ্যাঙ্গেল কি আছে সেটা দেখার। আপনি কিন্তু কখনোই সেটা প্রকাশ করবেন না, বা আপনার কথার বার্তায় ন্যূনতম কোনো জায়গাতে আপনার হয়তো কোনো বিশেষ পার্টির উপর খুব রাগ আছে, থাকাটা খুব স্বাভাবিক, কিন্তু সেখানে গিয়ে যেন সেটা কোনোভাবে
মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজে হয়তো শুরুই হলো আপনার বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যায়, হওয়াটা স্বাভাবিক। তো সেই যে জিনিসগুলো সেটা যেন কোনোভাবে বেরিয়ে না পড়ে। ঠিক আছে, যে কোনো একজন ব্যক্তিত্বের নাম বলা হলো, ঠিক আছে, ধরা ধরা যাক কোনো একটা ব্যক্তিত্বের নাম বলে দেওয়া হলো, এই ব্যক্তি পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে কি কি করেছেন আপনার বলে মনে হয়, কিছু বলুন তো। তো আপনি হঠাৎ করে শুনে একটু ঘাবড়ে গেলেন। এরকম ঘাবড়ে দেওয়ার প্রশ্ন অনেক সময় করা হয়। তো সেগুলো তো সাবধান থাকবেন, একটু বুদ্ধিদীপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করবেন, মানে যতটা সম্ভব হয়, বা যেটা খুব মজার উত্তর এরকম। আমি বলবো কিছু কিছু এরকম ধরনের প্রশ্ন। এই যে জায়গাটা, এটা খুব ইন্টারেস্টিং জায়গা, ওপেন এন্ডেড জায়গা এই জায়গাটা। তো এই ক্লাসটা আমি সপ্তাহে 2 দিন করাবো। আর আপনাদের যেটা লেসন প্ল্যান বা ধরুন ক্লাসরুমে যেগুলো যা করাতে হবে, সেই ক্লাসটা আমি 3টে করাবো। ঠিক আছে, সপ্তাহে এটা না, এছাড়া সিলেবাস পুরো কমপ্লিট করা সম্ভব হবে না। তো সপ্তাহে 5 দিন আপনাদের কিন্তু ক্লাসটা হবে। ঠিক আছে, সপ্তাহে 5 দিন আপনাদের ইন্টারভিউ কমপ্লিট প্রিপারেশনের জন্য এই ক্লাসগুলো দরকার। ঠিক আছে, এর মধ্যে এবার যখনই আপনাদের রেজাল্ট আউট হয়ে যাবে, ঠিক আছে, তার মধ্যে আমরা বেশ কিছুদিন পাচ্ছি। তো যখনই রেজাল্ট আউট হয়ে যাচ্ছে, তখন থেকে কিন্তু আমাদের, মানে তখন আপনাদের ওভারঅল একটা প্রিপারেশনের জায়গা চলে আসবে। সেখানে কিন্তু মক ইন্টারভিউটা শুরু হবে। ঠিক আছে, প্রথমে আপনাদের অনলাইন করাবো, মানে ডাইরেক্ট একদম ভিডিও কলিং এর মাধ্যমে সরাসরি, কারণ বডি ল্যাঙ্গুয়েজ দেখা, আপনারা মানে সঠিকভাবে উত্তর করতে পারছেন কিনা, মানে ঘাবড়ে যাচ্ছেন কিনা, সামনে কেউ থাকলে আপনারা ঘাবড়ে যান কিনা, আপনাদের অন্যরকম ভাব তখন পুরো ব্যাপারটা চলে আসে কিনা, আপনারা যতটা সাবলীলভাবে বলছেন সেটা আসে কিনা, সেটা মক ইন্টারভিউটা নেওয়া হবে। আর তার সাথে সাথে অফলাইন চেষ্টা করা হবে অন্তত পক্ষে একদিন আপনাদের ইন্টারভিউটা করার। ঠিক আছে, তো এটা রেজাল্ট আউটের পরে আপনাদের করানো হবে। সেখানে আশা করা যায় অ্যাটলিস্ট এক সপ্তাহ 2 সপ্তাহ আপনারা সময় পাবেন, 1 সপ্তাহ অ্যাটলিস্ট পাবেন, তো সেখানে তার মধ্যে এটা হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল বিষয়। এবার আপনারা বলুন, আপনাদের কি প্রশ্ন উত্তর আছে সেটা বলুন, সেই মতো আমি আপনাদের বলবো। হ্যাঁ বলুন। হুম। হ্যাঁ। হ্যাঁ, আমি আপনাদের একদম ফার্স্ট সেম সেকেন্ড সেম ধরে আমি একদম সিলেবাসটা আপনাদের বাংলাতে, ঠিক আছে, ডিটেল সিলেবাসটা আমি আপনাদেরকে পিডিএফ করে পাঠিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো। ঠিক আছে, গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা, মানে এটা প্রথম কাজ, আপনাদের পুরো সিলেবাসটা খুব ভালো করে জানা। ঠিক আছে, কারণ আপনারা এই দুটো ক্লাসেই মানে ক্লাস করাতে যাবেন, সুতরাং সেটা সম্পর্কে ডিটেলে না জানলে তো সম্ভব নয়। তো সেটা কিন্তু প্রথম কাজই হবে সেটা জেনে। ঠিক আছে, দেখুন এটা নিয়ে অনেকটা সময় নষ্ট করার তো জায়গা নেই এখানে। এই ক্লাসের মধ্যে আমি আপনাদের এখান থেকে কি ধরনের প্রশ্ন হবে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স মানে আপনাকে যে একদম কম্পিটিটিভ পরীক্ষায় যেমন হয় সেরকম ডে টু ডে করতে হবে এরকম নয়। কারেন্ট ইস্যুগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, যে বর্তমান বিশ্বে, বর্তমান ভারতবর্ষে কি চলছে, দু একটা ইস্যু, এমন কিছু বেশি নয়, দেখবেন এগুলো প্রায় প্রতিদিনের হেডলাইন চলে। ঠিক আছে, আমি ক্লাসে বলবো এগুলো, এটার জন্যই তো ক্লাস করানো, আমি যে ক্লাস ক্লাস করাবো এখানে ক্লাসে আমি 3টে পার্টি রাখবো। ঠিক আছে, আর পেডাগজি যেটা হবে, পেডাগজি তো আমি শুরু করেছি আপার প্রাইমারি, ওই পেডাগজির যে ক্লাসটা আমি করাবো সেখানে আপনাদের এই ক্লাসটা করিয়ে দেবো। ঠিক আছে, ওই ক্লাসটার সাথে আপনাদের এটা করতে হবে, পেডাগজি খুব ভালো করে জানতে হবে। মানে আপনাদের ধরুন এই যে 10 নম্বর আছে যেটাতে কোয়েশ্চেন আনসারের 10 নম্বর, সেখানে কিন্তু বিএড এর এক্সপার্ট যিনি থাকবেন তিনি কিন্তু প্রশ্ন করবেন। এবার কারো ভাগ্যে হয়তো দেখা যাবে ম্যাক্সিমাম প্রশ্ন ওখান থেকে আসছে, কারো ভাগ্যে দেখা যাবে 50% কোয়েশ্চেন ওখান থেকে আসছে। ঠিক আছে, এইটাও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এই জায়গাটা আপনাদের চর্চা নেই, আপনারা সাবজেক্ট চর্চা করে এসেছেন এতদিন, কিন্তু এই জিনিসগুলো আপনাদের দীর্ঘদিন চর্চা নেই, সেই বিএড যখন করেছিলেন তখন পড়েছেন। তো সেটাও কিন্তু আপনাদের চর্চার প্রয়োজন আছে। তো ওটা আমি পেডাগজি ক্লাস এর মধ্যে যারা আপনারা এখানে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন তাদের আমি ওই সাথে ওই ক্লাসটা করিয়ে দেবো। তো এই জায়গাটা হয়ে গেল ভালো করে। আর সাবজেক্ট থেকে প্রশ্নোত্তর আমি করব আপনাদের সাথে সাথেই, মানে ক্লাসের মধ্যে প্রশ্নোত্তরগুলো করিয়ে দেবো, যে সাবজেক্ট থেকে কি ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, আপনাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি আছে কিনা এখানে যাচাই করা হবে। এখানে কিন্তু ফ্যাকচুয়াল নলেজ যে অনেক কিছু জিজ্ঞাসা করো তা না।
কনসেপচুয়াল ক্ল্যারিটি আপনাদের আছে কিনা, এবং শুধু তাই নয়, আপনারা বলতে কতটা সাবলীল, আপনারা সেটা সঠিকভাবে বলতে পারছেন তো। হয়তো খুব সাধারণ প্রশ্ন করা হবে, সাধারণ প্রশ্ন করা হয়, ঠিক আছে, ধরো বলা হবে পর্যায়ন কাকে বলে, পর্যায়ন কাকে বলে, সেটা আপনি কতটা সাবলীলভাবে বলতে পারছেন, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু এখানে দেখাবে, এবং এটা কিন্তু অভ্যাসের বিষয়। আপনি জানেন পর্যায়ন কাকে বলে, আপনাকে এমসিকিউ দিলে আপনি সেখানে গোল করে দিয়ে আসতে পারবেন, আপনাকে যদি 2 নম্বরের একটা লিখতে দেওয়া আপনি লিখে দিতে পারবেন, কিন্তু আপনি সেটা বলতে পারছেন কিনা সঠিকভাবে সেটা কিন্তু একটা ভাবনার বিষয়, মানে ভাবার বিষয়। কারণ বলার ক্ষেত্রে সবাই যে গুছিয়ে খুব সুন্দর করে বলতে পারে সে দক্ষতাটা কিন্তু সবার থাকে না। যদি না থাকে অসুবিধা নেই, সেটা ডেভেলপ করতে হবে, সেটার জন্যই ক্লাস করানো, সেটার জন্যই পড়া, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে হবে, অভ্যাসের মাধ্যমে নিয়ে আসতে হবে, ঠিক আছে। একটা ইন্টারভিউয়ে যতগুলো দিক থাকে সবগুলো দিককে কিন্তু সমানভাবে গুরুত্ব দেবে, কারণ আপনি জানেন না আপনাকে কোন বিষয়টা, আপনার বোর্ডে যারা থাকবেন, আবারও বলছি এখানে ম্যান টু ম্যান ভ্যারি করবে, আপনাকে যে বোর্ডে পাঠানো হবে সেই বোর্ডে কারা আছেন তার উপর ডিপেন্ড করবে আপনাকে ঠিক কোন দিক থেকে কিরকম প্রশ্ন করা। তবে হ্যাঁ, একটা বাঁধা ধরা ছক আছে, সে বাঁধা ধরা ছকের মধ্যেই কিন্তু তারা প্রশ্ন করবেন, বা সেটার মধ্য থেকেই আপনাকে কিন্তু ওভারঅল আপনার যে ইন্টারাকশনটা হবে তার মধ্য থেকেই হবে। তো সেটা যখন আপনি চর্চা করে যাচ্ছেন তখন আপনার ভয়ের কিছু নেই, ঠিক আছে। তো এখানে সুবিধা হচ্ছে কি, এখানে খুব বেশি ডেপথে কি আপনাকে অনেক কিছু করে ফেলতে হবে এরকম ব্যাপার না, ওভারঅল আপনার উপস্থাপনটা যেন খুব ভালো হয়, এবং সর্বোপরি আপনার যে ব্যক্তিত্বটা সেখানে যেন মানে খুব বেশি হীনমন্যতা অনেকের মধ্যে আছে, হীনমন্যতা কাজ করছে, বা হয় অনেক সময় এগুলো, বা ধরুন দীর্ঘদিন ধরে পরীক্ষা হয়নি তার একটা হতাশা আছে, সেই সমস্ত ছাপগুলো যেন তার না থাকে। আপনি কনফিডেন্টলি মানে মানে আপনার মধ্যে একটা আনন্দ কাজ করবে যে হ্যাঁ, আমি এতদূর এসেছি, পরীক্ষা দিয়েছি, এত কিছু আমার হয়েছে, এরপরে আমি স্কুলে পড়াবো, আমি আমি এতদিনকার আমার যে স্বপ্নটা ছিল, এতদিনকার আমার যে ইচ্ছাটা ছিল সেটা ফুটে বেরোবে, তার মধ্যে একটা আনন্দ কাজ করে যে হ্যাঁ আমি পড়াবো, আমি ক্লাসের মধ্যে পড়াচ্ছি, আমি এতদিন ধরে যেটা ভেবে এসেছি আমি পড়াচ্ছি, সেই জিনিসটা যেন আপনার মধ্যে ফুটে ওঠে, বা আপনি পড়াতে খুব ইচ্ছুক, আপনি এই জায়গাটা আসতে খুব ইচ্ছুক, সেটা যেন আপনার কথায় প্রকাশ পায়। আপনাকে বলতেই পারে, যে কোনো কাউকে বলতে পারে যে আচ্ছা এতদিন তো পরীক্ষা নেই, আপনার তো এতটা এজ হয়েছে বা কিছু, যে কোনো কাউকে বলতে পারে, কারণ এখানে ম্যাক্সিমাম যারা যাচ্ছেন তাই যথেষ্ট এজড পার্সন। তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি সেই এফোর্টটা দিতে পারবেন, আপনার কি মনে হয় আপনি কি চাকরিটা করবেন, আপনি যদি ধরুন ভবিষ্যতে আর একটা ভালো অন্য কোথাও চাকরি পেয়ে গেলেন, আপনি কি এই চাকরিটা করবেন, এইরকম এই যে আমি বলছি না কারেন্ট অ্যাফেয়ার্স বা ওই জায়গাটা এরকম প্রশ্ন আপনাকে করা হবে, আপনি করবেন তো চাকরিটা, ধরুন এর থেকে ভালো আপনি ধরুন কলেজে পেয়ে গেলেন, কলেজ সার্ভিসে পেয়ে গেলেন, তো আপনি এটা করবেন, বলুন তো উত্তরটা আপনি তাহলে কি উত্তর দেবেন তখন? হ্যালো, এটাকে একটু বলার চেষ্টা করুন তো। তাহলে এই প্রশ্নটা আপনাকে করা হলো, আপনি স্কুলে পেয়েছেন, ধরুন 9, 10, 11, 12 পেয়েছেন, আপনি চাকরি করছেন, করতে করতে দেখা গেল আপনি কলেজ সার্ভিস দিয়েছেন, আপনি সেখানেও চাকরি পেয়ে গেলেন, তখন আপনি কি করবেন? ধরুন এই প্রশ্নটা আগে করা হয়েছে ইন্টারভিউতে, আপনি চুপ থাকতে পারবেন না, আপনাকে উত্তর দিতে হবে, কি বলবেন বলুন? দেখুন প্রথমত একটা বলি, এই উত্তরগুলো কিন্তু ভেতর থেকে আসবে, এটা বেসিক্যালি শিখিয়ে দেওয়ার জিনিস নয়। কারণ আমি যদি কৃত্রিমভাবে আপনাকে বলি ব্যাপারটা, বা আমার কথাটা যদি বলি যে আমাকে যদি এই প্রশ্ন করা হতো আমি কি উত্তর দিতাম, বা কাকে কি প্রশ্ন করলে কি উত্তর দেবে, কিছু কিছু জিনিস আপনাকে ভেতর থেকে, উত্তরগুলো কিন্তু ভেতর থেকে দেবেন, কোনো রকম কপটতা করবেন না, মানে আপনি ভাববেন যে না, আমি তো এটা বলতে চাইছি, বা এটা আমার মনের ইচ্ছা, কিন্তু আপনি বলছেন অন্য রকম, এটা কিন্তু বোঝা যায়। বা ধরুন আপনাকে যখন কাউন্টার কোয়েশ্চেন করা হবে, ঘুরিয়ে অন্য কোয়েশ্চেন, তখন কিন্তু আপনি কথা জড়িয়ে যাবে, সেই জিনিসটা যেন না হয়, আপনি একদম খোলা মনে উত্তর দেবেন। আপনার যদি মনে হয় যে হ্যাঁ, আপনি যদি সত্যি সত্যি এটা পরে যদি কলেজ সার্ভিস পেয়ে যেতে পারেন, বা এরকম হলো কোনো ঘটনা, তখন আপনি কি করবেন? যদি মনে হয় আপনি সরাসরি বলবেন হ্যাঁ স্যার, আমি সেরকম ইচ্ছা আছে, যদি সম্ভব হয় পরবর্তীকালে সেক্ষেত্রে আমি যেতে পারি বা যাব,
বা এরকম মানে একদম বাস্তবসম্মত উত্তর দেবেন যে আমি সেখানে একটা কম্পেয়ার করে দেখব। এরকম হতেই পারে যে আমি হয়তো এখানে স্কুলটা কাছাকাছি করছি, সেটা হয়তো আমি অনেক দূরে পেয়েছি, সেক্ষেত্রে হয়তো আমি সেটা ছেড়ে দিতেও পারি। বা হয়তো দেখা যাবে যে এখানে এই জায়গাটা আমার খুব ভালো লেগে গেছে। এরকম হতে পারে যে এখানে বাচ্চাদের সাথে ইন্টারাকশন করে তাদেরকে শিখিয়ে আমি যে আনন্দ পাচ্ছি, ঠিক আছে? যেটা আমি বলতে চাইছিলাম যে ধরুন আমাকে এই প্রশ্নটা করা হয়েছে, তা আমি উত্তরটা কেমন দেব? যে অ্যাকচুয়ালি স্যার আমি শিশুদের পড়িয়েছি। সেটা বিএড এর সময় প্র্যাকটিস টিচিং করেছি, বা অনেকে ডেপুটেশন করেছেন, অনেকে পড়িয়েছেন। সেখানে আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে, বা আমি বিভিন্ন যারা ছাত্রছাত্রী যাদের পড়াই, বাড়িতে প্রাইভেট টিউশন করি। তো সেখানে আমার যে অভিজ্ঞতা হয়েছে, শিশুদের পড়ানোর মধ্যে একটা আনন্দ আছে। কারণ তারা একদম নতুন, তারা যখন নতুন কিছু শেখে, তাদের চোখের মধ্যে আমরা যে আনন্দটা দেখতে পাই, তাদের মধ্যে নতুন কিছু শেখাতে পেরে যে আনন্দটা হয়, সেটা হয়তো আমি বড়দের ক্ষেত্রে সেখানে শিখে সেটা পাবো না। এটা একদম বাস্তবসম্মত কথা। এবং দেখবেন একটা বিষয় কি, শিশুদের ক্ষেত্রে শিক্ষকদের প্রতি যে ভালোবাসাটা থাকে, শিশুদের ক্ষেত্রে একদম বাস্তব কথা বলছি, শিশুদের যেটা থাকে সেটা কিন্তু বড়দের থাকে না। শিশু বলতে আপ টু ক্লাস 10, 11, 12 পর্যন্ত, ঠিক আছে? সেটা কিন্তু বড়দের ক্ষেত্রে থাকে না, ঠিক আছে? বিভিন্ন অভিজ্ঞতা, ঠিক আছে? আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা হয়েছিল পড়া থেকে, এটা একটা বাস্তব কথা বলছি, ভেতর থেকে বলছি, আমি কৃত্রিম ভাবে বলছি না। আমার যে অভিজ্ঞতা হয়েছে, এরকম অনেক অভিজ্ঞতা আছে যেখান থেকে আমি যে জিনিসটা পেয়েছি তাদের থেকে, সেটা আমি অন্য কোথাও পাবো না। মানে সেটা আমি যদি অন্য কোনো বড় হায়ার কোনো জায়গাতে পড়াতে যাই বা কোথাও পড়াই, আমি তো সেই জিনিসটা পাবো না। তাদের মধ্যে যে অকৃত্রিম ভালোবাসাটা থাকে শিক্ষকদের প্রতি, যে অকৃত্রিম শ্রদ্ধাটা থাকে, সেটা কিন্তু বাকিদের ক্ষেত্রে সেই অর্থে থাকে না, বা সেটা পাওয়া যায় না। আমার যে স্যাটিসফ্যাকশন সেখানে, আমি আমি কেন এই জবেতে থাকবো? প্রথমত আমার আমার ভালো লাগে কেন? শেখানোর মধ্যে একটা বিরাট আনন্দ আছে। নতুন কিছু শেখানোর মধ্যে, নতুন ভাবে শেখানোর মধ্যে একটা বিরাট আনন্দ আছে। তো আমি সেটা পাই এখানে, আমি পেতে চাই সেটা, বা এখানে সেটা পাই, সেই কারণে আমি কিন্তু আসছি। দেখুন একটা বিষয় কি, যে কোনো চাকরির ক্ষেত্রে, যে কোনো জবের ক্ষেত্রে আপনি যখন যাচ্ছেন, সেটা আপনাকে কতটা স্যাটিসফাই করছে সেটা কিন্তু সবচেয়ে বড় কথা। এবং এটা কিন্তু যদি জেনুইন একজন ইন্টারভিউয়ার হন, তিনি এটা বিচার করে দেখবেন আপনাকে, যে সত্যি সত্যি এখানে আপনি শুধু চাকরি করতে আসছেন, নাকি আপনার একটা স্যাটিসফ্যাকশন এখানে আছে, আপনি এখানে আনন্দ পাচ্ছেন পড়িয়ে। সেটা কিন্তু বাস্তবসম্মত বিষয়। এবং আমি প্রত্যেককে বলবো আপনাদের, আপনারা কিন্তু কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না রেখে এই জায়গাটা নিয়ে ভাববেন, এবং আপনাদের কথাবার্তার মধ্যে সেটা প্রকাশ পায় যে হ্যাঁ আমি এটা পেতে ইচ্ছুক। কেন ইচ্ছুক? কারণ তার কারণটা হচ্ছে এটা। এবার প্রশ্ন নানা রকম দিক থেকে হোক না কেন, আপনার এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে যে হ্যাঁ সত্যি সত্যি আমি এটা কেন করতে চাইছি, এবং ইচ্ছে মানে ভেতর থেকে আমার জিনিসটা আসছে, তাহলে আপনার উত্তরটা কিন্তু জেনুইন হবে। এবং সেটা কিন্তু ইন্টারভিউরা বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার উত্তরটা কতটা জেনুইন উত্তর, আপনি ভেতর থেকে বলছেন কিনা। এবং বিশ্বাস করুন এগুলো বিরাট ম্যাটার করে। আপনি হয়তো প্রশ্নের উত্তর দু একটা বলতে পারলেন না, ভুল বলবেন না হঠাৎ করে দুমদাম। ভুল যদি কোনোভাবে হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভুল বলবেন না। মানে হয়তো জানেন না, আপনি কিছু একটা বলে দিলেন দুম করে, সেটা করবেন না। ধরুন দু একটা আপনি যদি না বলতে পারেন, তাতে কিছু এসে যায় না। কিন্তু আপনি যে একটা জেনুইন পারসন, আপনি স্কুলে গিয়ে আপনি এফোর্ট দিয়ে পড়াবেন, এইটুকু যেন তারা বুঝতে পারেন। আপনি সত্যি সত্যি কতটা ভিতর থেকে উৎসুক এটা করতে, সেটা যেন তারা বুঝতে পারেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কটা কোয়েশ্চেন আবারও বলছি, আপনি কটা কোয়েশ্চেন বলতে পারছেন সেটা অতটা ম্যাটার করে না, যতটা করে এই জায়গাটা, যে হ্যাঁ আপনি এফোর্ট দিয়ে পড়াবেন, আপনাকে আপনার মধ্যে সেই জিনিসটা আছে, আপনি এটা করতে ইচ্ছুক, এবং আপনার মধ্যে একটা ব্যক্তিত্ব থাকবে, একটা একটা মানে সদর্থক একটা ব্যক্তিত্ব থাকবে, কোনো রকম ভাবে বিমর্ষতা, হ্যাঁ ঠিক আছে, কোনো রকম ভাবে যেন নেগেটিভিটি কোনো প্রকাশ না পায়, বা রাখবেন না। সবচেয়ে বড় কথা, নিজের মধ্যে প্রকাশ পাওয়াটা তো, সেটা যে কোনো একজন যদি অভিজ্ঞ ব্যক্তি হন তিনি কিন্তু বুঝে যাবেন, আপনি যদি চাপতে চেষ্টা করেন। কিন্তু আমি বলছি আপনারা নিজের মধ্যে কোনো রকম নেগেটিভিটি রাখবেন না, রাখার দরকার নেই, কোনো জায়গাতে কোনো নেগেটিভিটি রাখবেন না। তো এইভাবে নিজেকে প্রস্তুত করুন, নিজের ভাবনা চিন্তাগুলো সেগুলো পরিশীলিত করা, নিজের ব্যক্তিত্বর জায়গাটা মানে একটা হাসি খুশি ব্যক্তিত্ব, একটা একজন সদর্থক মানুষ, সেটা আপনার ব্যক্তিত্বের মধ্যে প্রকাশ পাবে, এইটুকু। এবার এগুলো খুব বেশি আবারও বলবো, খুব বেশি একদম যে না আমি তো পারছি না, আমার তো হচ্ছে না, আমি চেষ্টা করছি, ব্যাপারটা এরকম নয়, ঠিক আছে? আমি যেটা বললাম খুব ভালো করে অনুধাবন করবেন। আপনার যা কিছু আসবে আপনার ভেতর থেকে আসবে। এবং আশা করছি আপনারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন যে হ্যাঁ কবে পরীক্ষাটা হবে, কবে আমি
ইন্টারভিউ দেবো, কবে আমি স্কুলে গিয়ে পড়াতে পারবো, এই ব্যাপারটা যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু আপনি আবশ্যিকভাবে আপনি অনেকটা এগিয়ে আছেন, অনেকটা এগিয়ে আছেন। এই কৃত্রিমভাবে কিন্তু এগুলো আসে না। আপনি আপনার প্রশ্নের উত্তর কেমন ভঙ্গিতে আপনি দিচ্ছেন, আপনি প্রশ্নটা কি উত্তর দিচ্ছেন তার থেকেও কি ভঙ্গিতে উত্তর দিচ্ছেন, খুব ভালো করে বুঝে নেবেন ব্যাপারটা। কি ভঙ্গিতে উত্তর দিচ্ছেন সেটা কিন্তু অনেকটা ম্যাটার করে। এমন অনেক হতে পারে যে আপনাকে এমন প্রশ্ন করলে আপনি হয়তো বিরক্ত হয়ে গেলেন, এরকম হতে পারে। এরকম হতে আপনি খুব ঘাবড়ে গেলেন, খুব ভয় পেয়ে গেলেন। বিভিন্ন রকম আপনার মধ্যে বিভিন্ন রকম এক্সপ্রেশন কাজ করবে। সেগুলো কিন্তু তারা ধরেন, ধরতে পারেন, বুঝতে পারেন। বা বুঝতে পারাটা খুব স্বাভাবিক ব্যাপার। আপনি যদি উল্টো দিকে থাকেন, আপনি অনেক কিছু বুঝতে পারবেন। একজন যখন নতুন কেউ ব্যক্তিত্ব আপনার কাছে আসবে, সে ব্যক্তিটা কেমন, ঠিক আছে? ওইটুকু সময়ের মধ্যে যতটা সম্ভব হয়, পুরোটা হয় না, যতটা সম্ভব সেটা আপনিও বুঝতে পারবেন, সেটা তারাও বুঝতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। সুতরাং খুব বেশি চাপের কিছু নেই, খুব বেশি টেনশন নেওয়ার কিছু নেই। ওভারঅল বিষয়টা আমি ছোট করে আশা করছি বোঝাতে পারলাম। এবার ব্যাপারটা কিরকম হওয়া উচিত, দৃষ্টিভঙ্গি যেটা সবচেয়ে বড় কথা, যেটা দৃষ্টিভঙ্গি কিরকম, আপনাদের অ্যাটিটিউডটা কেমন থাকবে, সেইটুকু ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে। বাকি আপনার মধ্যে কি জ্ঞান আছে, কতটা ডেপে, সেটা কিন্তু সেকেন্ডারি বিষয়। আবারও বলছি, সেটা সেকেন্ডারি বিষয়। আপনার ব্যক্তিত্ব কেমন হবে সেটা ডিপেন্ড করছে আপনার অ্যাটিটিউড কেমন, আপনার দৃষ্টিভঙ্গি কেমন। কি বলছি বুঝতে পেরেছেন আশা করছি। বলুন, আপনারা একটু ইন্টারাকশন করুন, আপনাদের কি বক্তব্য আছে, কি বলার আছে বলুন। হ্যাঁ বলুন। দেখুন, প্রথমত হায়ার কোয়ালিফিকেশন অনেক কিছু দুমদাম বলতে যাবেন না। নেট কোয়ালিফাই বললেই আপনাকে কিন্তু, দেখুন যারা ব্যক্তি থাকবেন তারা সাধারণত ইউনিভার্সিটি টিচার হন, ঠিক আছে, কলেজেরও থাকতে পারেন যদি সরকারের খুব কাছাকাছি ব্যক্তিত্বের অনেক তো আছেন, তো সেরকম লোক থাকতে পারে। তো সুতরাং যেই মাত্র আপনি কথাটা বলবেন, আপনাকে কিন্তু বিভিন্ন রকম কোয়েশ্চেন করা হবে, এমনিতেও করা হবে, কিন্তু আগ বাড়িয়ে কিছু নিজের সম্পর্কে খুব ডিটেলসে বলতে যাবেন না। মানে আপনার উত্তরের মধ্যে সেটা কোথাও প্রকাশ পাবে, কিন্তু হঠাৎ করে আপনি সেটা কোনো কিছু বলতে যাবেন না যে আমি এটা করেছিলাম। তো আপনাকে যখন এরকম কোয়েশ্চেন করা হয়, ধরুন ও আচ্ছা আপনি তাহলে এতদিন তাহলে কি করছিলেন, তো আপনাকে যখন এরকম ধরনের প্রশ্ন করা হবে, তখন আপনি কিছুটা বলতে পারেন যে স্যার আমি এরকম টিউশন পড়াই, কি আমি এরকম একটা পার্ট টাইম জব করি, কি স্কুলে কি কোনো একটা জায়গাতে, বা হয়তো আমি পড়াই। হ্যাঁ, এবার স্যার আমি নেট কোয়ালিফাইও করেছিলাম, কিন্তু, বা আপনি যদি ইন্টারভিউ দিয়ে থাকেন সেটার কথা বলবেন, বা ধরুন আপনি পিএইচডির জন্য কোথাও অ্যাপ্লাই করেছিলেন, যেটা জেনুইন হবে। যখন ওই প্রশ্নটা হবে তখন করবেন। প্রথমেই যেই ইন্ট্রোডাকশন দিতে বলা হবে, আমি নেট কোয়ালিফাই করেছি, আমি এই ইউনিভার্সিটিতে পড়েছি, আমি ওই করেছি সেই করেছি, আমার এই ডিগ্রি আছে, হ্যাঁ আমি একটা ইন্টারন্যাশনাল পেপার লিখেছিলাম, এই যে এক্সট্রা অর্ডিনারি যে সমস্ত কাজ, সেটা প্রথমেই আপনি বলতে যাবেন না। যখন আপনাকে ওপেন এন্ডেড ছেড়ে দেওয়া হলো যে তাহলে আপনি এতদিন করছিলেনটা কি, তখন আপনাকে আপনার জায়গাটা, কারণ সেখানে কিছুটা আপনার নেগেটিভ কোয়েশ্চেন করা হচ্ছে যে আপনি তো এতদিন বসে আছেন, আপনি করছিলেনটা কি, আপনার কি যোগ্যতা আছে। যখন ব্যাপারটা এই জায়গাতে আসছে, তখন আপনাকে বলতে হবে যে স্যার আমি এই কোয়ালিফিকেশন আমার আছে, এবং এই জায়গাতে আমি চেষ্টা করেছি এই পর্যন্ত, ঠিক আছে। কোনো রকম ভাবে নিজের প্রশংসা, নিজের প্রশংসাসূচক কোনো কিছু সেটা কিন্তু বলবেন না যতক্ষণ না সেটার প্রয়োজন হয়, ঠিক আছে। ধরুন আপনাকে, আপনি তো বলতেই পারে বিএড এর যিনি ব্যক্তি আছেন, বিএড এ তো আপনি প্র্যাকটিস টিচিং করিয়েছেন, সেখানে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল বলুন তো, স্টুডেন্টরা সেখানে তারা কেমন সাড়া পেয়েছেন আপনি, এরকম প্রশ্ন করা হতে পারে। দেখুন, একটা কথা বলি, সবসময় যে আপনাকে খুব মানে এমন উত্তর দিতে হবে তারা খুশি হয়ে যাবেন, এটা কিন্তু নয়। বারবার একটা কথা বলছি, আপনার যেটা ভেতর থেকে আসছে, আপনি কিন্তু খুব
সেইভাবে উত্তর দিন। এখানে কিন্তু বেশি ডিপ্লোম্যাটিক হতে যাবেন না। যে এইটা দিলে তারা খুব ইমপ্রেস হয়ে যাবেন, এইটা দিলে তারা খুব ভালো মনে করবেন। এরকম সবসময় করবেন না। কিছু, কিছু ক্ষেত্রে দরকার হয়। যখন দেখবেন আমার ব্যক্তিত্বটা তাদের কাছে মানে আমার দক্ষতা কতটুকু সেটা তাদেরকে জানানোর দরকার আছে। তখনই কিন্তু আপনি তখন ২-১ টা বিষয় বলুন যে হ্যাঁ, স্টুডেন্টদের থেকে স্যার এরকম ইমপ্রেশনও আমি পেয়েছি বা স্টুডেন্টরা আমাকে এরকমও কথাও বলেছে বা এরকমভাবে তারা আমাকে চেয়েছে বা যখন আমরা চলে আসছিলাম তাদের মধ্যে এই প্রতিক্রিয়া ছিল। তাহলে তারা স্যাটিসফাই হলেন যে হ্যাঁ, ঠিক আছে আপনার এই জায়গাটাতে আপনি একটা ভালো অভিজ্ঞতা রয়েছে। এবং আমি যে ব্যাপারটা বললাম যে আপনি যে কতটা ইচ্ছুক এটা করতে, সেইটা যেন আপনার মধ্যে প্রকাশ পায়। এটা খুব জেনুইন একটা বিষয় এবং খুব, খুব, খুব ইম্পোর্টেন্ট বিষয়। আপনি এটা পেতে কতটা ইচ্ছুক এবং আপনি কতটা আনন্দের সাথে সেটা পাবেন, করতে পারবেন, সেটা যেন আপনার কথায়, বার্তায়, আপনার ব্যক্তিত্বে, আপনার পড়ানোর ভঙ্গিতে সবকিছুতে প্রকাশ পায় যে মানে আপনি কতটা এটার জন্য অপেক্ষা করে আছেন, বসে আছেন। ঠিক আছে? এইটা যেন প্রকাশ পায় আপনার ব্যক্তিত্বে। হ্যাঁ, বলুন। হুম, 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 হুম। দেখুন, হাতের লেখার ব্যাপারটা আমি বলছিলাম একটু আগেই পড়ানোর সময় যখন লেখার সময় বলছিলাম। হাতের লেখা যে একদম মুক্তোর মতো হতে এরকম নয়, কিন্তু আপনার লেখা যেন জড়িয়ে মড়িয়ে না যায়। আপনার লেখা যেন বোঝা যায় যে সেটা আপনি অ লিখেছেন না আ লিখেছেন, ঠিক আছে? খ লিখেছেন না ঘ লিখেছেন, সেটা যেন স্পষ্ট বোঝা যায় বোর্ডটা দেখে। ঠিক আছে? কারণ রাতারাতি আপনি তো হাতের লেখা পাল্টে ফেলতে পারবেন না। সেটা সম্ভব নয়। যেটা সম্ভব সেটা হচ্ছে আপনার লেখাটা স্পষ্ট, প্রত্যেকটা স্টুডেন্ট যেন বুঝতে পারে সেরকমভাবে লিখছেন বা পরীক্ষা দিতে গিয়ে, ইন্টারভিউ দিতে গিয়ে যারা ইন্টারভিউয়ার দিচ্ছেন তারা যেন গোটা, গোটা করে দেখতে পান যে হ্যাঁ, আপনি এটা লিখেছেন বোর্ডে। এইটুকুই। হ্যাঁ, হ্যাঁ, বলুন। হুম। হ্যাঁ, আপনি আপনি ঠিক যা করতেন, আপনি ঠিক যা করেন একদম সেটাই বলবেন। কোনো কিছু লুকাতে যাবেন না। কোনো কিছু আপনি মানে কি বলবো অতিরিক্ত বলবেন না। ঠিক আছে? কোনো কিছু কমিয়েও বলার দরকার নেই, কোনো কিছু অতিরিক্ত বলার দরকার নেই, কোনো কিছু লুকানোর দরকার নেই। কারণ এইখানে যখনই আপনি এগুলো লুকাতে যাবেন বা কোনো কিছু হেজিটেট করবেন, সেটা কিন্তু বোঝা যাবে। আপনার কথাবার্তার টোনে, আপনার চোখে মুখে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু বোঝা যাবে। হ্যাঁ, বলতেই পারে। দেখুন, আপনি আপনার স্বচ্ছ জায়গাটা বলবেন। আপনি কি করতে ইচ্ছুক? আপনার যদি মনে হয় যে না আমার এই পড়ানোর জায়গাটা আমার ভালো লাগে, আপনি সেটা বলবেন। এরকম যদি হয়, ধরুন তারা বলতেই পারেন যে আপনি তো এরকম হলো আপনি WBCS পরীক্ষা দিচ্ছেন, ধরুন কেউ কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, WBCS দিচ্ছে। তাহলে আপনি WBCS পেয়ে গেলেন। তো আপনি কি যাবেন? আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে আপনি বললেন, "হ্যাঁ স্যার আমি যাবো, অবশ্যই যাবো।" এবং সেখানে কোনো সময় আমি যদি এডুকেশন ফিল্ডে কোনো কিছু করার সুযোগ পাই, আমি কিন্তু স্যার সেটা করব। কারণ এই জায়গাটা আমি খুব ভালোবাসার জায়গা। তো আমি সেখানে কিছু আলাদা কিছু করতে চাই। আপনার যদি মনে হয় সেটা বলবেন। আপনি যা করছেন, আপনি যা করতে ইচ্ছুক, আপনার বর্তমান সম্পর্কে, আপনার ভবিষ্যৎ সম্পর্কে ঠিক জেনুইন আনসারটা দেবেন। ঠিক আছে? তবে হ্যাঁ, কিছু, কিছু জায়গাতে যেমন ধরুন, আপনাকে যদি বলা হয়, "আচ্ছা আপনার হবিস কি, কি আছে?" এটা খুব কমন প্রশ্ন। খুব জিজ্ঞাসা করা হয়। যেমন বলছেন আপনার সম্পর্কে বলুন, এটা যেমন কমন প্রশ্ন। আপনার হবিস কি, কি আছে? সেটাও খুব কমন প্রশ্ন। তো সেখানে ধরুন আপনি বললেন, "আমার বই পড়তে ভালো লাগে।" তো কি ধরনের বই পড়তে ভালো লাগে? "আমার ভূতের গল্প পড়তে ভালো লাগে।" এই জায়গাটাগুলোতে আপনাকে একটু ভাবতে হয় যে আমি একজন শিক্ষক, সেটা অনুযায়ী আমার ধরুন আপনার সবথেকে ভালো লাগে ভূতের বই। তারপরে আপনার ভালো লাগে যে যে সমস্ত মনীষীদের কিছু বাণী হয়
কিছু কিছু সেলফ হেল্প বুক থাকে যেখানে খুব ইন্সপিরেশন কথার কোনো মোটিভেশনাল বই যে সমস্ত থাকে সেইগুলো হয়তো আপনার ভালো লাগে। তো আপনি সেটা ১ নম্বরে রাখবেন, ভূতের গল্পটা আপনি ২ নম্বরে রাখবেন। তো এই জায়গাগুলোতে একটু ভাবতে হবে আপনাকে। আপনার উত্তরটা কি আপনি নিজে একবার বিচার করবেন যে এই প্রশ্নটা করলে আমি এই উত্তর দেব এবং সেটার মধ্যে কি কোনো মানে অ্যাজ আ টিচার, একজন শিক্ষক হিসেবে কি সেটা ঠিকঠাক নাকি ঠিকঠাক না? এই জায়গাগুলো একটু ভাবতে হবে। বাকি আর কিছু এখানে কোনো ব্যাপার নেই। আপনার ঠিক যেটা ভেতর থেকে আসছে একদম জেনুইন উত্তর দেবেন। কোনো কিছু লুকাতে যাবেন না। একদম। ঠিক আছে? এবং এই জায়গাগুলো আ মানে সাবলীলভাবে উত্তর দিচ্ছেন কিনা এটাই ফ্যাক্টর। ঠিক আছে? সাবলীলভাবে উত্তর দেবেন, ভেতরের বিষয়টা বলবেন। সবটাই এই দৃষ্টিভঙ্গিটা ঠিক রাখবেন। এটাই। এখানে খুব বেশি ঘাবড়ানোর কিছু নেই। আর ওই ২-১ টা বিষয় যেটা আপনার ডিস্ট্রিক্ট সম্পর্কে একটু জানা বা এই ধরুন আপনি যেটা আপনি অবসর সময়ে আপনি যেটা করেন সেটা বই পড়া হতে পারে, কারো টিভি দেখা হতে পারে, কারো নেট নেট বিভিন্ন সার্চিং করা হতে পারে। নানা রকমের হবিজ আছে। সেইটা সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যেটা বলবেন, ধরুন কেউ গান করেন। ঠিক আছে? তো ধরুন কেউ রবীন্দ্রসঙ্গীত করেন। তো রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে তার একটু ধারণা আপনার কিন্তু সেটা থেকে প্রশ্ন করা হতে পারে। বা ধরুন আপনি বই পড়তে পারলেন। আপনি কি বই পড়লেন? এই বইটা কে লিখেছেন? ওই লেখক সম্পর্কে দু একটা কথা। এই জিনিসগুলো একটু জেনে রাখতে হবে। প্রশ্ন হতে পারে এগুলো। ঠিক আছে? এগুলো কিন্তু কমন জিনিস। ওই যে জায়গাটা আমি বললাম, সাবজেক্টের ১০ নম্বরের মধ্যে সাবজেক্ট পেটা প্লাস আলাদা যা খুশি প্রশ্ন। এই যা খুশির মধ্যে এই জায়গাগুলো কিন্তু চলে আসছে। ঠিক আছে? হুম। একদম জেনুইন উত্তরটা দেবেন। একদম জেনুইন যে স্যার আমি এইটা করতাম একদম বলবেন। একদম বলবেন। কোনো নির্দ্বিধায় বলবেন। তারা হয়তো আগে থেকে সেটা জানেন। হতেই পারে কমিশন তাদেরকে সেই তথ্য দিয়ে রেখেছেন। তা আপনি সেটা কেন লুকোবেন? যাই হোক মানে আপনার এটা আমার মনে হয় না লুকানোর প্রয়োজন আছে। কারণ আপনি একটা জেনুইন ক্যান্ডিডেট ছিলেন। ঠিক আছে? আপনি জেনুইনলি পরীক্ষা দিয়ে পেয়েছেন। জেনুইন ক্যান্ডিডেট ছিলেন, জেনুইন পরীক্ষা দিয়ে পেয়েছেন। তো আপনি সেটা বলবেন। এই জায়গাতে কোনো রকম আপোস করবেন না। ওটা সেটা ডাইরেক্ট বলবেন। স্যার এই বিষয় এবারে এবং বর্তমানে আমি সেটা করার পরপরই বা যখন থেকে আমি এটা শুনেছি তখন থেকে আমি আবার যেহেতু আমি প্রিপারেশন নিতাম, আমি সেটার আরো প্রিপারেশন নিচ্ছিলাম। এবং যখন এসএসসি আবার এটা হয়েছে তখন আমি পরীক্ষা দিয়েছি। স্যার এখনো আমি তারপরেও আমি প্রস্তুতি নিচ্ছি। এটাই একদম সরাসরি বলবেন। ঠিক আছে? এখানে কোনো লুকানোর কিছু নেই। একদম, একদম। না, না এখানে কোন রকম এই জায়গাতে কোনো কনফিউশন আসারই কথা না। আসবে না। একদম সরাসরি বলবেন, একদম সরাসরি আপনার বাস্তবসম্মত দেখুন ২-৩ টে ব্যাপার কাজ করে। এখানে একটা মানবিকতার দিকও আছে। তারা এটা নিশ্চয়ই ভাববেন যে এই ব্যক্তি তাহলে এরকম বলতেই পারে যে তাহলে ঠিক আছে তাহলে আপনার ফ্যামিলিটা কিভাবে চলছে? এরকম প্রশ্ন হতে পারে। আপনাকে যা খুশি করুন, তারা ফ্র্যাঙ্কলি কথা বলবেন। আপনি একদম। আপনি সেটা তখন বলবেন যে স্যার হ্যাঁ এই সমস্যার সম্মুখীন হচ্ছি বা এই সমস্যা আমি যতটা সম্ভব তাড়াতাড়ি আমি রিকভার করতে পারবো সেটা আমার পক্ষে খুব ভালো হয়। কারণ এটা সত্যিই খুব একটা মানসিকভাবে, সামাজিকভাবে বিভিন্ন রকম সমস্যাতে স্যার রয়েছি বর্তমানে। একদম খোলাখুলি এটা বলবেন। ঠিক আছে? সেখানে কিছুটা সিম্প্যাথিরও সেখানে ব্যাপার থাকে। যে না এই জেনুইন স্টুডেন্ট পেয়েছে এভাবে এবং আপনি সেকেন্ড টাইম আবার ইন্টারভিউতে যাচ্ছেন মানে আপনার যথেষ্ট দক্ষতা আছে। তবে না আপনি সেখানে যেতে পারছেন। ঠিক আছে? এখানে তো আপনাকে ওইটার জন্য ১০ নাম্বার দেওয়া হয়নি। তারপরেও আপনি ইন্টারভিউতে যাচ্ছেন। তার মানে আপনার যথেষ্ট দক্ষতা নিয়ে আপনি পড়াশোনা করেছেন এবং সেই জায়গাটা আপনার আছে। ঠিক আছে? সুতরাং আপনি সরাসরি বলবেন এটা। কোন রকম এটা লুকোতে চেষ্টা করবেন না। তো কোনো বানিয়ে বললাম আমি যে না এটা তো একটা বাজে ব্যাপার হয়ে গেছিল। হ্যাঁ, কাকে সন্দেহ করবে, কি বলবে না বলবে। এসবগুলো ভাববেন না। আপনি পজিটিভ আপনি ভেতর থেকে না আমি তো জানি আমি কি করেছি। সুতরাং আপনি অকপটে সেটা স্বীকার করবেন যে স্যার এই ব্যাপার আ এবং আমি বর্তমানে এই করছি। একদম পরিষ্কারভাবে বলবেন। ঠিক আছে? হ্যাঁ,
এই ব্যাপারটা তো মানে দেখুন, আপনি অ্যাজ আ টিচার তো সেখানে ছিলেন না, সেটা আপনার অ্যাডিশনাল কাজের মধ্যে পড়ছে সেটা। সেটা আপনি দেখুন, সেটা আপনি আপনার কাছে লিখে রাখতে পারেন। যদি তিনি দেন সেটা আপনি লিখে রাখতে পারেন। কিন্তু ওটা অ্যাকচুয়ালি মানে ওটা তো মানে কি বলবো, অফিসিয়ালি ওটা তো হয় না ওরকম। তো সুতরাং সেখানে ওটার জন্য আলাদা মার্কস বা কিছু সেটা তো পাবেন না। কোনো জায়গাতেই পাবেন না। হ্যাঁ, শুধু হচ্ছে আপনি এমনি এমনি রেখে দিতে পারেন। এবং আপনাকে যদি ইন্টারভিউ বোর্ডে সেরকম কিছু বলা হয়, আপনি সেটাও বলতে পারেন যে হ্যাঁ, এরকম শিক্ষকের ঘাটতি ছিল, আমি সেখানে ক্লাসও নিতাম, এরকম। সেটা আপনি বলতে পারেন। মানে অনেক জায়গাতেই এরকম আছে। হ্যাঁ, 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 অবশ্যই। ডেপুটেশনটা হঠাৎ করে বলবেন না। অনেকেই, আমি যেটা বলছিলাম, অনেকেই হয়তো পড়িয়েছেন, ডেপুটেশন করেছেন, ঠিক আছে? বা অনেকে পড়ান, সেটা প্রথমে হঠাৎ করে বলবেন না যে আমি স্যার ডেপুটেশন একটা করেছিলাম। বলতে পারেন মানে যখন ওই ব্যাপারটা আসবে যে অভিজ্ঞতা, স্যার আমি এরকম ১ বছর আমার পড়ানোর অভিজ্ঞতা আছে, ডেপুটেশন করেছি, বা কেউ হয়তো ২ বছর করেছেন, ৩ বছর করেছেন, সেটা বলবেন। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আর আর কি প্রশ্ন আছে বলুন। হ্যাঁ, ৫ দিন, ৫ দিন করে ক্লাস করাবো। হ্যাঁ, সোম থেকে শুক্র আপনাদের যেটা ইন্টারভিউ যে ক্লাসটা হবে সেটা ৭:৩০ থেকে হবে, ৭:৩০ থেকে হবে। আর যেটা আপার প্রাইমারি বা কম্পিটিটিভের যে ক্লাসটা হবে সেটা ৮:৩০ থেকে। হ্যাঁ, হ্যাঁ, আমি সেটার কথাই তো বললাম। প্রথমে আমি তো সেটার কথাই বললাম। এই যে ক্লাসগুলো আমি করাবো, আমি ডিটেলসটা দিয়ে দেবো। আমি ডিটেলসটা দিয়ে দেবো। ঠিক আছে? ডিটেলস আমি গ্রুপে দিয়ে দেবো। আপনাদের ওভারঅল একটা লিখে দিয়েছি আপনাদের। তো ডিটেলস আমি দিয়ে দেবো আপনাকে। বা কতদিন কি ক্লাস হবে, কি হবে, কি হবে না হবে, সেটা আমি ডিটেলসে দিয়ে দেবো। যদি দেখা যায়, কারণ ইন্টারভিউ তো অনেকটা দেরি হবে না। এবার ধরুন আমি ৫টা বলছি ক্লাস এখন। এরকম হতে পারে যে হয়তো আরো বেশি ক্লাস নিতে হচ্ছে। সেটা আমি প্রয়োজনে নিয়ে নেব ক্লাস। কিন্তু আপনাদের এই টাইমের মধ্যে আমি ওভারঅল সব কভার করে দেবো। ঠিক আছে? যতগুলো দিক আছে, যা আছে, সেটা আপনাদের সাথে ইন্টারেকশন করা, এবং আপনারা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হবে সেটা হচ্ছে ইন্টারেকশন করা। ঠিক আছে? আপনারা কিন্তু, কারণ আপনাদেরকে ইন্টারেকশনই করতে হবে। আপনাদেরকে গিয়ে কিন্তু কথাই বলতে হবে। আমি যখন প্রশ্নগুলো করব ধরে, ধরে, তখন আপনারা কিন্তু সেভাবে উত্তরগুলো দেবেন। সরাসরি, এবং প্রস্তুতি রাখবেন। ঠিক আছে? আমি বলে দেব কবে কি ক্লাস তো হবে, কি হবে না হবে সেটা বলে দেব। তো সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করবেন আপনারা। কারণ এই জায়গাটা তো একটু দক্ষতা বিষয় আসে, ভাবনা চিন্তার জায়গা থাকে। তো সেটা আপনারা বলবেন। হ্যাঁ, বলুন। এটাই তো আজকে আমি ফার্স্ট ক্লাসটা করালাম। এরপর আগামীকাল হবে না, পরশুদিন থেকে আমি আপনাদের রেগুলার ক্লাস করাবো। ঠিক আছে? মানে সোমবারেরটা ধরুন আজকে হয়ে গেল। আমি মঙ্গলবার দিন থেকে আপনাদের রেগুলার ক্লাস করাবো, এবং প্রয়োজনে আপনাদের ক্লাস সংখ্যা আমি বাড়াবো। আপনাদের যেটা ইন্টারভিউ এর ওভারঅল প্রিপারেশন, সেটা ধরুন এই এই মাসের শেষের দিকে তো রেজাল্ট আউট হবে বলেছে। তো সেটা যদি দেখা যায় তারপর আর ১ সপ্তাহ টাইম আছে, বা যেটুকু সময় থাকলো, ধরুন ২০ দিন টাইম আছে, তাই ধরে নিলাম আমরা ২০ দিন টাইম আছে, আর বেশি টাইম নেই। তো ২০ দিনের মধ্যেই আমি আপনাদের পুরো সিলেবাসটা কভার করব। পুরো সিলেবাস বলতে দুটো পার্ট, আপনাদের সাবজেক্ট পেডাগজি, এবং এই যে পুরো ওভারঅল ওপেন এন্ডেড নানা রকম কোয়েশ্চেন, এই পার্ট ১০ নাম্বার, প্লাস আপনাদের ১০ নাম্বার যেটা আহ, এই লেসন প্ল্যানের যে ব্যাপারটা থাকবে সেটাও আমি আপনাদের করাবো। ঠিক আছে? আপনাদের প্রথমে আপনাদের বলবো যে আপনারা নিচে ভাববেন যে ক্লাসটা করাতে হলে আমাকে কি করতে হবে, কিভাবে করাবো সেটা। তো আমি কিন্তু সেইভাবেই করাবো সেটা। ঠিক আছে? এবং সেটা বলে দেবো যে এটা এইভাবে করতে হবে। ঠিক আছে? সেটা আমি মঙ্গলবার থেকে পুরো মানে পেড ব্যাচ যেটা সেটা শুরু করে দেবো। ঠিক আছে? মক ইন্টারভিউটা আমি ওই যে ৩ দিন ক্লাস করাবো, ঠিক আছে? ৩ দিন ক্লাস, সেটা তে আমি ইন্টারভিউতে মানে পুরো টোটাল কি করবেন সবটা শিখিয়ে দেবো। ৩ দিন প্লাস ২ দিন।
যেই মাত্র রেজাল্ট আউট হবে তার মধ্যে মিনিমাম ১ সপ্তাহ সময় পাবেন। ঠিক আছে? এরকম নয় যে আজকে রেজাল্ট হলো কালকে আপনাকে ডাকা হলো। মিনিমাম ১ সপ্তাহ পাবেন। সেইটুকু সময়ের মধ্যে আমি একদম ডাইরেক্ট মক ইন্টারভিউ নেব। তার আগে আমি আপনাদের প্রস্তুতি করিয়ে দিচ্ছি। কি বলবেন, কিভাবে করবেন, কি করতে হবে, কি করতে হবে না, সেটা আমি বলে দিচ্ছি। যেই মাত্র রেজাল্ট আউট হবে তারপরেই আমি কিন্তু মক ইন্টারভিউটা শুরু করে দেবো। সেটা অনলাইনে হবে প্রথমত, এবং আমি চেষ্টা করছি সেটা অফলাইনে করার। ঠিক আছে? অফলাইন হলে সেটা কলকাতা কোথাও একটা করানো হবে। ঠিক আছে? মানে সেই জায়গাটা তো পুরো রেডি করতে হবে। তো বলা আছে, আমি আমি বলেছি। তো ওটা এখনো ফাইনালাইজ হয়নি, দেখা যাক। আম, হয়ে গেলে আমি সেটা আপনাদের অফলাইনেও অন্ততপক্ষে একটা মক ইন্টারভিউ অফলাইনে নেব। অনলাইনে হবে, অনলাইনে রেগুলার হবে, তার সাথে অফলাইনেও করব। ঠিক আছে? আর এই মুহূর্তে ছুটি চলছে, আপনাদের আমি প্রয়োজনে মানে আমি যে শুধু ওই মাত্র ওই ওই যে সময়টাতে ক্লাস করবো এরকম নয়, প্রয়োজনে আমি অন্য সময়তেও ক্লাস করাবো। ঠিক আছে? এটা প্রয়োজনে যদি দেখা যায় খুব তাড়াতাড়ি ইন্টারভিউ দিয়ে দিল, ইন্টারভিউয়ের সময় একদম খুব তাড়াতাড়ি দিয়ে দিল, বা কিছু মনে হলো যে এই সময়ের মধ্যে এটা সম্ভব নয়, আরো কিছু ক্লাস বেশি ধরতে হবে বা বেশি সময় দিতে হবে। ঠিক আছে? এরকম নয় যে ওই শুধু 7:30 শুরু হলো, 1 ঘন্টা ক্লাস হলো। প্রয়োজনে আপনাদের 2-2.5 ঘন্টা ক্লাস নিতে হবে। কারণ এই জায়গাটা খুব ভাস্ট একটা জায়গা। ঠিক আছে? এটা খুব ছোটখাটো জায়গা নয়, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে? ওকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আসলে আসলে আমি আমি ছিলাম না। বেশ কিছুদিন আমি বাইরে ছিলাম। তো সে কারণে আপনাদের সাথেই পুজোর পরেই শুরু করা সম্ভব হয়নি। আ তো যাই হোক, আমি সেটা রেগুলার শুরু করে দিচ্ছি। আর কোনো ওটা চিন্তার কিছু নেই। আপনারা এগুলো সবই ওভারঅল গাইডেন্সটা পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি কমপ্লিট করছি। নমস্কার। ধন্যবাদ।